ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ, আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন অভীক সরকার রচিত মিত্তির বাড়ির গুপ্তধন। আজ শুনবেন উপন্যাসের দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে অভীক সরকারের মিত্তির বাড়ির গুপ্তধন দ্বিতীয় পর্ব। কুঁদুলে হিসেবে হেমনলিনী দেবী শুধু ঘুঘুডাঙ্গা কেন, পুরো পরগনায় বিখ্যাত। অমন কাংস নিন্দিত কণ্ঠ, অমন বাছা বাছা বাক্যবাণের ছটা, অমন কথার পিঠে লাগসই কথা গুঁজে দেওয়া, অমন মাথার থুতনি নেড়ে তেড়ে আসা, সে জিনিস দেখেও সুখ, শুনেও পুণ্য। লোকে বলে কলহ পটিয়সী শূর্পণখা পরজন্মে হেমনলিনী হয়ে আবির্ভূতা হয়েছেন। হেমনলিনী আসরে নেমেছেন শুনলেই মুখে মুখে কথা রটে যায়। আশেপাশের পাড়ার লোকজন ঠেলাঠেলি করে পিসিমার শো দেখতে আসে। এমনও দেখা গেছে হেমনলিনী মুখে ফেনা তুলে লড়ে যাচ্ছেন, ওদিকে চারিদিকে দর্শকদের কেয়া বাত, মাশা আল্লাহ, বহুত খুব এইসব ধ্বনিতে মুখরিত। আজ বিকেলের দিকটায় হেমনলিনী জলমুড়ি খেয়ে এসেছিলেন সতীশ চাকলাদারের দাঁতের ডাক্তারখানায়। সতীশ চাকলাদার হেমনলিনী দেবীর ব্যাপারে শুনেছেন, তবে আগে সাক্ষাৎ হয়নি। তিনি একটা মোটা মেডিকেল জার্নাল খুলে পড়ার চেষ্টায় ছিলেন। আগের দিনের মতোই একজন দুজন করে লোক জমা হচ্ছে আড্ডার নেশায়। গগন মল্লিক এখনো এসে পৌঁছননি। হেমনলিনী ডাক্তারখানার সামনে দাঁড়িয়ে সতীশ চাকলাদারের উদ্দেশ্যে মধুর স্বরে বললেন, হ্যাঁ রে ভালো মানুষের পো, তুই আমাদের গ্রামের নতুন দাঁতের ডাক্তার নাকি? সতীশ চাকলাদার আন্দাজে বুঝলেন ইনি তিনি। মৃদু হেসে বললেন, হ্যাঁ দিদি, আসুন আসুন আসুন, বসুন। দাঁতের কোনো অসুবিধা হয়েছে? খুবই অসুবিধা হচ্ছে রে বাছা। সে কি বলি, খেতে পাচ্ছি না, কথা বলতে পারছি না, ঝগড়া করতে পারছি না। বলছি কি দাঁত তুলে দিতে পারবি ভাই? ওটাই তো আমার কাজ দিদি। বলুন না, কার দাঁত? আমারই দাঁত রে বাছা। তুলে দিতে পারবি তো? ঠিক করে বল, নইলে ও পাড়ার বছিরুদ্দিকে ডাকি তাহলে। এই বছিরুদ্দি মিয়া কুয়োসারায় বলে শুনেছিলাম। সে দাঁতের ডাক্তারিও শুরু করলো নাকি? চিন্তিত হয়ে পড়েন সতীশ ডাক্তার। এ তো বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো দেখছি দিদি। পারবি তো বাবা? ভরসা দিচ্ছিস তো? তাহলে চল বাবা চল, হাত দেরি করিস নি। আমার বাঁধানো দাঁতখানা মুখ ধুতে গিয়ে কুয়ে পড়ে গেছে, একটু তুলে দে দেখি। সতীশ চাকলাদার খানিকক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন। উপস্থিত বাকিরাও তথৈবচ। হাতে পায়ে সার ফিরে পেতে সতীশ ডাক্তার হাত জোর করে বললেন, চোয়ালের দাঁত তুলে দিতে পারি দিদি। আপনি এলেন, চেয়ারে বসলেন, একটা ইঞ্জেকশন দিয়ে টক করে দাঁতটা তুলে দিলাম, তাও একটা মানে হতো। কিন্তু ওই কুয়োয় পড়া দাঁত তোলার বিদ্যে তো শিখিনি দিদি ভাই। বলি ও না মুখ না সৃষ্টি হলপে, বলি দাঁতটা যেখানে পড়ে আছে সেখানে না গেলে তুলবে কি করে শুনি? বলি এত নেকা পড়া করেছিস, বুদ্ধি শুদ্ধি কি সেই খোকাটির মতোই রয়ে গেছে নাকি? হ্যাঁ রে মিনসা, ডাক্তারের সার্টিফিকেট আছে তো, নাকি ভেজাল কাগজের টুকরো দিয়ে আমার মতো সাপ চড়ে রানা কাটা এমন মানুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে পেয়েছিস? হ্যাঁ, হেমনলিনী বোধহয় ব্লিৎচক্রিগ আরও কিছুক্ষণ জারি রাখতেন, যদি না পেছন থেকে গগন মল্লিকের বজ্র নির্ঘোষ ভেসে আসত। এখানে আবার কার ওপর খেপলে হেমদি? এই শশাগড়া ধরিত্রীতে হেমনলিনী যদি কাউকে ভয় পান তো সে হচ্ছে এই গগন মল্লিক। বয়সে হেমনলিনীর থেকে বছর তিনেকের ছোট হলে কি হবে, এই ভারিক্কি চালের ভাইটিকে ছোটবেলা থেকেই রীতিমতো সমীহ করে চলেন তিনি। তিনি হাউমাউ করে উঠলেন, দেখ না ভাই, হঠাৎ তারা ডাক্তার আমার দাঁত খান তুলে দিচ্ছে না। পুরো কাহিনী শুনে
খানিকক্ষণ চারপাশ কাঁপিয়ে নিজের ট্রেডমার্ক হাসিটা হাসলেন গগনবাবু। তারপর সস্নেহে বললেন, বাড়ি যাও দিদি, বাড়ি যাও। আমি বচিরুদ্দকে বলে দিচ্ছি কাল সকালে গিয়ে তোমার দাঁত তুলে দিয়ে আসবে। হেমনলিনী বাড়ির রাস্তা ধরতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন গগন মল্লিক। ওহ, খুব বাঁচালেন মল্লিকদা, নইলে আজই আমার এই গ্রামে ডাক্তারি করা ঘুচে যেত। এমনি ছোটবেলা থেকেই ঝোগরুটে বটে, তবে ব্রজ মারা যাওয়ার পর থেকেই একটু খ্যাপাটে হয়ে গেছে। অথচ ভালো মেজাজে থাকলে হেমদির মতো স্নেহময়ী মানুষ হয় না। ছোটবেলায় কতবার আমার আর আমার বোনের জন্য কোঁচড়ে করে নিজের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার নিয়ে এসেছে, তার কোনো লেখাজোখা নেই। আমার নামে কেউ কিছু বললে হেমদিকে দেখেছি গাছ কোমর বেঁধে লড়তে নামতে। বহু কষ্টে এমন গ্রাম তো দিদি পাওয়া যায় হে সতীশ, আমি সত্যিই ভাগ্যবান। সে তো শুনেছি আপনি পড়াশোনায় মার্কাটেরই ভালো ছিলেন বলে গ্রামের সবাই আপনাকে ভালোবাসত। আচ্ছা, ব্রজ বলে কার যেন একটা নাম নিলেন? ব্রজ হচ্ছে ব্রজনারায়ণ মিত্র, ওরফে বেজা, আমার ছোটবেলার জিগরি দোস্ত। আর হেমদিদি আর ব্রজ হচ্ছে পিটোপিটি ভাই বোন। ব্যাপারটা বুঝিয়ে বলি শোনো। এই অঞ্চলের এককালের জমিদার ছিলেন মিত্তির ফ্যামিলি। জঙ্গল আর বাঁশবন কেটে তাঁরাই এই ঘুঘুডাঙ্গার পত্তন করেন। তাই মিত্র বংশেরই বর্তমান বংশধর হচ্ছে ব্রজরা। এখন মিত্তিরদের জমিদারি নেই বটে, তবে জমানো টাকা যা আছে 7 পুরুষে খেয়ে শেষ করতে পারবে না। তাছাড়া ব্যবসাও আছে কিছু টুকিটাকি। গঞ্জের বাজারে ওদের চাল কলটা দেখে থাকবে হয়তো। যতীন কাকু ব্যাংকে চাকরি করেছেন অনেক দিন, এখন প্রায় 80-র ওপর বয়স। তা এই ব্রজবাবু মারা গেলেন কি করে? সে তো এক লম্বা কাহিনী ভায়া, শোনার সময় আছে নাকি তোমার? তা আছে বই কি, আপনি বলুন দাদা। ব্রজ ছিল আমার ছোটবেলার একমাত্র বন্ধু, বুঝলে? শুধু বন্ধু নয়, হরিহর আত্মা যাকে বলে। অথচ হওয়ার কথা ছিল না। ব্রজ এলাকার বিখ্যাত সম্পন্ন বাড়ির ছেলে, আর আমার তো দিন আনি দিন খাই অবস্থা। শুধু তাই নয়, স্বভাব চরিত্রেও আমরা একে অন্যের একেবারে উল্টো ছিলাম। আমি ছোটবেলা থেকেই লাজুক আর মুখচোরা, আর ব্রজ তেমনি একরোখা গোয়ার আর খুব সাহসী। কি বলবো ভায়া, অমন ডান পিঠে ছেলে কমই দেখেছি জীবনে। কতবার যে বেপারা ছেলেদের সঙ্গে মারপিট করে মাথা ফাটিয়েছে তার ইয়ত্তা নেই। আর শুধু কি তাই, মাথায় বিচিত্র সব দুষ্টু বুদ্ধিও খেলতো খুব। অন্য ছেলেদের কথা তো ছেড়েই দাও, স্যারেরাও নাজেহাল হতেন ওকে নিয়ে। লেখাপড়াতে খুব ভালো না হলেও মোটামুটি চলনসই ছিল বেজা, আর ছিল দুর্দান্ত স্পোর্টসম্যান। তাই আমাদের হেড স্যার উমাশঙ্কর বাবু ওকে একটু স্নেহের চোখেই দেখতেন। তবে যে বিষয়টা ব্রজ সত্যিই ভালো ছিল সেটা হচ্ছে ইতিহাস। ওই বয়সেই ভারী ভারী বই পড়তে দেখেছি ওকে। তার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং গল্প মাঝে মধ্যে শোনাতো। বলতে বাধা নেই, সেই সূত্রেই আমরা অনেক অজানা কিছু জানতে পারতাম। যেমন ধরো খ্রিস্ট ধর্মের প্রথম দিককার ইতিহাস, বা জুলিয়াস সিজারের ব্রিটেন আক্রমণের গল্প, মায়া সভ্যতার গা শিউরে ওঠা কাহিনী, আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা, মারাঠা বীর শিবাজির বীর গাথা, মুঘল আমলের সব রসালো কেচ্ছা, কলকাতার আদি যুগের বিভিন্ন অজানা কাহিনী, এসব আমরা ওর থেকেই জেনেছিলাম। হেন ব্রজনারায়ণ হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে একেবারে উধাও। সে প্রায় 5-6 বছর আগেকার ঘটনা। তো সেই রাতেই যতীন কাকু কোনো একটা জমির বায়না করার জন্য বেশ কয়েক হাজার টাকা ক্যাশ এনেছিলেন। দেখা গেল সেটাও নেই, ব্রজও নেই। সারা গ্রামে একেবারে হুলুস্থুল পড়ে গেল। আশেপাশের আরো 5টা গ্রাম, মায়ে গোটা পরগনা জুড়ে সে বিশাল উত্তেজনা। কেউ বলছে ব্রজ মাওবাদীদের দলে যোগ দিয়েছে, কেউ বলছে সন্ন্যাসী হয়ে গেছে, কেউ বা বলছে বম্বে গেছে হিরো হবে বলে। কাকিমা তো ঘন ঘন মূর্ছা যেতে লাগলেন। মিত্রদের পরিবার এই এলাকার প্রভাবশালী পরিবার, ফলে পুলিশকে নড়ে চড়ে বসতেই হলো। কলকাতা থেকে পুলিশের বড় সাহেবরা এলেন, পুলিশের কুকুর অবধি আনা হলো। ব্রজর বুজুম ফ্রেন্ড হিসাবে আমাকেও অনেক জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু হতচ্ছাড়া উদাও হওয়ার আগে আমাকে ঘুণাক্ষরেও কিছু বলে যায়নি, ফলে আমি কিছুই বলতে পারলাম না। পুলিশ আরো অনেককে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ব্রজনারায়ণ মিত্তিরের অন্তর্ধান রহস্যই থেকে গেল। ধীরে ধীরে সবকিছু থিতিয়ে গিয়ে
সবকিছুই আগের মতো চলতে লাগলো। ভেরি ইন্টারেস্টিং। তারপর ব্রজ ফিরে এলো আজ থেকে ঠিক 6 মাস আগে। তখন সে পুরোপুরি সুটেড বুটেড বিলিতি বাবু সাহেব। চেকনাইয়ে জেলায় তখন তাকে চেনাই দেয়। বলচাল পাল্টে গেছে, কথায় কথায় উর্দু বলছে। সারা গ্রামে আবার হুলস্থুল, তবে আগের মতো না। কাকিমা মারা গেছেন তাও প্রায় বছর 2 হলো। যতীন কাকু তো আনন্দে কেঁদেই ফেললেন প্রথমে। তারপর এদিক সেদিক মিলিয়ে কম করে গোটা 50 মন্দিরে পুজো টুজো দিয়ে সে এক একাকার কাণ্ড। তা এই ব্রজবাবু ফিরে এসে জানালেন তার বাড়ি ছাড়ার কারণ, তাই তো? সে তো জানালোই, আরো জানালো এই 5-6 বছর কি কি করেছে সে। তার আগে বিষ্ণুচরণের কথাটা বলে নেওয়া প্রয়োজন। ঘুঘুডাঙ্গার সম্পন্ন ব্যবসায়ী হরিচরণ তিওয়ারির ছেলে হচ্ছে বিষ্ণুচরণ। ইটভাটা থেকে শুরু করে সিনেমা হল, তেলকল থেকে শুরু করে পেট্রোল পাম্প, ওদের পয়সার লেখাঝোকা নেই। আর ওদের টাইটেল তিওয়ারি হলে কি হবে? 100-2.5 বছর কলকাতায় থেকে ওরা বাঙালি হয়ে গেছে একেবারে। পয়সা হলে যা হয়। আমাদের সময় বয়ে যাওয়া বলতে যা বোঝাতো, বিষ্ণুচরণ ছিল তার জ্যান্ত উদাহরণ। নেপোমিতে তার তল পাওয়া দায়। অল্প বয়সেই নেশা করতে শিখেছিল সে, এর সঙ্গে ছিল হাত টানের অভ্যেস। অমন অসভ্য ইতর বাউন্ডুলে বেহায়া ছোকরা জীবনে কমই দেখেছি। এই বিষ্ণুচরণের সঙ্গে ব্রজর কি করে যে বন্ধুত্ব হলো সেটা বলা মুশকিল, তবে দুজনের মধ্যে বেশ গুজুর গুজুর চলতো দেখেছি। তবে সেটা কি নিয়ে তখন বুঝিনি, বুঝলাম এই এতদিন পর। ব্রজদের জমিদার বাড়ি চৌহদ্দির মধ্যে বুঝলে একটা অতি প্রাচীন শিব মন্দির আছে, এখন পরিত্যক্ত। তবে শিবলিঙ্গটির আকার বিশাল। এককালে দূর দূর থেকে লোকে দেখতে আসত। সেই শিবলিঙ্গটির মাথায় এককালে 3টে সোনার পাত আঁটা ছিল, সোনার ত্রিপুণ্ডক। আজ থেকে প্রায় 120-30 বছর আগে কেউ নাকি সেই সোনার পাত 3টে চুরি করে পালায়। ব্রজ বলেছিল সে নাকি কোনো গতিকে সেই হারানো ত্রিপুণ্ডকের খোঁজ পেয়েছে, আর তার পেছনে নাকি এই বিষ্ণুচরণের কোনো এক পূর্বপুরুষের লিখে যাওয়া দলিল দস্তাবেজের হদিশ আছে। এখানে আবার বিষ্ণুচরণ এলেন কোত্থেকে? এলেন ওই পুরনো দলিলের সূত্রে। চোর নাকি প্রথম 2টো পাত নিয়েই পালাতে পেরেছিল, থার্ডটা নাকি কোনো গতিকে রয়ে যায় বিষ্ণুচরণের ওই পূর্বপুরুষের কাছে। সে কি অমন অমূল্য জিনিস যা নাকি চুরি গেছিল, সেটা কোনো গতিকে বিষ্ণুবাবুর পূর্বপুরুষদের কাছে রয়ে যায় কি করে? সে আর কি করে বলি বলো, বেজা যা বলেছিল সেটুকুই তোমায় বললাম। তবে এসব অতি গুহ্য কথা ভায়া, কাউকে বলো না যেন। তা এই করিতকর্মা মানুষটি মারা গেলেন কিভাবে? সেটাই তো আশ্চর্যের হে। ব্রজ এসে ঘুঘুডাঙ্গায় ফিরে কিছু সঙ্গী সাথীও জোটায়। পুরনো আলাপি বিষ্ণুচরণ তো ছিলই, বাকি যাদের জোটায় তাদের কারো ইতিহাসই যে খুব ধোয়া মোছা তা নয়। খবর আসতো মিত্রবাড়িতে মাঝরাতে বিষ্ণু আর বেজার গোপন মিটিং হচ্ছে। সঙ্গে আরো লোক আসছে যারা এই গাঁয়ের কেউ না, তারা বাইরেরই লোক। রাতেই আসে, রাতেই চলে যায়। সবই গোপন খবর, তবে রাজনীতি করছি তো বহুদিন, এসব সংবাদ আমার কানে চলেই আসে। জানি না কেন আমার মনে হয়েছিল ব্রজর এখানে ফিরে আসাটা হঠাৎ নয়, এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে। আজ থেকে মাসখানেক আগের 23 তারিখ, অমাবস্যার রাত, আমি শুয়ে শুয়ে একটা বই পড়ছি। এমন সময় হঠাৎ করে বোমা আর গুলির আওয়াজে পুরো ঘুঘুডাঙ্গা কেঁপে উঠল যেন। আমি তো হতভম্ব। প্রথমে তো মনে হলো ভারত পাকিস্তান যুদ্ধ টুদ্ধ শুরু হয়ে গেছে বুঝি, এমনই দাপট সে বোমাবাজির। একটু সামলে সামলে উঠে থানার দারোগা ভূপেন আচার্যকে ফোন করলাম। তিনি তো একবারে কেঁপে ঝেপে অস্থির। তারপর গায়ের আর 5 জনকে জুটিয়ে এনে দেখি ওইদিকে মোড়ের মাথায় যে বটগাছটা, সেখানে গোটা কয়েক লাশ পড়ে। তার মধ্যেই একটা আমাদের বেজার। এ গল্পটা ভাষা ভাষা শুনেছিলাম বটে, খবরের কাগজেও বেরিয়েছিল বোধহয়। ঘুঘুডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষে 4 জন নিহত। 4 জনের মধ্যে 2 জন ছিল বাইরের লোক, আর ব্রজকে বাদ দিয়ে যে আরেকটা লাশ ছিল সেটা গ্রামেরই একটা ছেলে, নাম লক্ষণ সামন্ত।
আমরা ডাকতাম লখাই বলে। লখাইয়ের নামে মারপিটের অভিযোগ ছিল, শোনা যায় ডাকাতিরও কিছু কেস ছিল ওর নামে। সেদিন রাতে কি যে হয়েছিল বলা মুশকিল। পুলিশ বোধহয় তদন্ত করছে এখনো। তবে রাতের বেলায় লোকে জায়গাটা এড়িয়ে চলছে আজকাল। অপঘাতে মৃত্যু, তাও বটতলায়, বোঝই তো। তাতে আর ভয় কি, আপনার মতো ডাকাবুকো মানুষ আছেন যখন। দিনকাল ভালো নয় হে ডাক্তার। চারিদিকের বাতাসে নানান গুজব ঘুরে বেড়াচ্ছে। সেসব ফিসফিসানি সবই কানে আসে আমার। ঘুঘুডাঙ্গায় খুব শিগগিরই একটা কিছু ঘটতে চলেছে ডাক্তার, খুব সাংঘাতিক একটা কিছু। কি ঘটতে চলেছে মল্লিকদা? ব্রজ নাকি দৈবগতিকে কোনো একটা গুপ্তধনের খোঁজ পেয়েছিল। সে নাকি অমূল্য জিনিস, টাকার অর্থে তার পরিমাপ হয় না। তার খোঁজেই ব্রজর ঘুঘুডাঙ্গায় ফিরে আসা। কিন্তু সেটা কি আর কোথায় আছে কেউ জানে না। রাস্তা দিয়ে বেশ চিন্তিত হয়ে হাঁটছিল ভজন। টাকা পেয়ে সে প্রথমে যতটা খুশি হয়েছিল সেটা উবে গিয়ে এখন চিন্তা হচ্ছে তার। বাজারে বেশ কিছু কেনাকাটা করেছে সে। বলা বাহুল্য, ভজন নগদ ক্যাশ দিয়েই জিনিসপত্র কিনেছে দেখে সব দোকানদাররাই একটু চমকিত। অনেকেই ঠাড়ে ঠোরে জানতে চাইছে ভজন টাকা পেল কোথায়। ভজনও একদিনে বেশ শেয়ানা হয়ে গিয়েছে। সে বুঝে গেছে যে সব সত্যি কথা সবাইকে বলতে নেই। তাই সেই নিয়ে বিনিয়ে সবাইকে বলেছে যে তার নাকি কোন দুঃসম্পর্কের খুড়ো মশাই মারা গেছেন, আর তার উইলে ভজনের নামে কিছু টাকা রাখা ছিল, সেইটাই তার হাতে এসেছে। তবে তাতে সবাই যে বিশ্বাস করেছে তা নয়। দুপুর গড়িয়ে এখন বিকেল ছুঁই ছুঁই। ঘুঘুডাঙ্গার একপাশে সুন্দরী নদীর মরা খাত। এককালে বেশ জল ছিল, এখন সুন্দরী নদীর বেহাল দশা। ভজন সেই শুকনো নদী খাত পেরোতে পেরোতে হঠাৎ করে কানের কাছে একটা বিনবিনে স্বর শুনে দাঁড়িয়ে পড়ল। অসভ্য, ইঁদর, বাঁদর, গোমুখ, 8 দিন হাড় মাস কালি করে তোকে মানুষ করেছি এই জন্যে? হ্যাঁ, আর ভয় দেখিও না কাকা। সকালে যা খেল দেখালে মাথা এখনো ঝিমঝিম করছে আমার। কি চাও এবার বলো তো তুমি ঠিক করে? কানের কাছে সেই বিনবিনে স্বর এবার মারাত্মক ক্রুদ্ধ। হতচ্ছাড়া, নিকম্মা, ঢেঁকি, অপদার্থ। ভাবলি কি করে যে সামন্ত পরিবারের ভিটে বিষ্ণুচরণের হাতে ছেড়ে দিয়ে তুই পগারপাড় হবি? হ্যাঁ, তোর একটা মান অপমান বোধ নেই? নিজের বাড়ি ঘর ছেড়ে পালাতে লজ্জা করবে না তোর? কি করবো বলো কাকা, আমার কি উপায় আছে কোনো? বিষ্ণুচরণ দুবেলা বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে। বিষ্ণুর এত বড় সাহস হয় কি করে তোকে হুমকি দেওয়ার? তাকে মুখের ওপর না করে দিতে পারিসনি? না কাকা, আমার অত সাহস নেই। তাছাড়া বিষ্ণু বলেছে তুমি নাকি বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিলে। এখন সে টাকা শুদ্ধে না পারলে আমি কি করব? তুমি বেঁচে থাকলে তাও নয় একটা কথা ছিল, কিন্তু কি আমি বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছি? এত বড় মিছে কথা! বিষ্ণু হতচ্ছাড়াটা তাই বলেছে বুঝি? আজ্ঞে হ্যাঁ। তাহা মিথ্যে কথা। আমি মোটেও বাড়ি বন্ধক রেখে টাকা নিইনি। টাকা নিয়েছিলুম হ্যান্ড নোটে। সেটা যে চক্রবৃদ্ধি হারে বেড়ে বেড়ে 10,000-এ দাঁড়াবে সেটাই বা আমি জানবো কি করে? সে আর এখন বলে কি লাভ আছে কাকা? তোমার ধার নেওয়ার সময় মনে ছিল না? এখন বিষ্ণুচরণ যদি গায়ের জোরে বাড়ি দখল করতে চায় তো আমি কি করে আটকাবো তাকে? তাই বলে বাড়ি ছেড়ে পালাবি? হতচ্ছাড়া, বেআক্কেলে! এই দেখো কাকা, বেশি মেজাজ দেখিও না কিন্তু। ধার নিয়েছো তুমি, শুদ্ধ হচ্ছে আমাকে। এ কোথাকার আইন আমাকে একটু বলবে? আর সেটা না পারলে আমারই বা কি দোষ, সেটা আমি কি জানতে পারি? কথাটা অবশ্যই ঠিকই বলেছিস রে খোকা। তবে কি না, তোমার ধার নেওয়া তোমারই শোধ করা উচিত ছিল কাকা। এখন তার আগে ফৌত হয়ে বসে আমার ওপর চোটপাট করে লাভ কি আছে তোমার? এখন বরং এটার থেকে বাঁচার কোনো উপায় থাকলে তুমি আমাকে বলো, নাহলে আমি কালই চললাম এই বাড়ি ফাড়ি ছেড়ে। ছেলের মেজাজ দেখো একবার। নেহাত বেজাবাবু বললেন তাই আশা, নইলে এত বড় একটা কাণ্ড বাঁধিয়েছি সে খবর কি পেত? তা সেই খবর পেয়ে লাভ আছে কিছু? নইলে আর তোকে বলছি কি? শোন ভজন,
তোর সঙ্গে আমার কিছু গোপন সলা পরামর্শ আছে। ভজন একবার চারিদিকটা দেখে নিল। এই পড়ন্ত দুপুরে সুন্দরী নদীর চরে দূর দূর অবধি কেউ নেই। সে উদাস মুখে বলল, সলা পরামর্শ শোনারও তো একটা খরচা আছে নাকি? সকালে যা পেয়েছিলুম সেসব তো ফুট করাই হয়ে গেছে। এবার পরামর্শ সঙ্গে সঙ্গে কিছু নগদ ছাড়ো, বুঝলে কাকা? হ্যাঁ রে খোকা, তুই আমাদের ভজন তো? এখনো অবধি তো তাই বলেই জানি। বলি, 7 চরে তো রা কাটতি না, তোর পেটে পেটে এত শেয়ানা বুদ্ধি গজালো কি করে বল দেখি? পেট খালি থাকলে না শেয়ানা বুদ্ধি এমনি এমনি গজায় কাকা। সেসব কথা বাদ দাও, এখন কোনো কাজের কথা থাকলে বলো, না আমি চললাম। সেইটাই তো বলতে এসেছি, মাথা ঠান্ডা করে শোন। বলি, আমি কি করে কেন খুন হলাম সে নিয়ে কি কিছু জানিস? কি করে বলবো বলো তো? আমি কি পুলিশ? আর তাছাড়া বেঁচে থাকতে তো তোমার 70-এর অভাব রাখোনি তুমি। ভেবেছি তাদেরই কেউ হয়তো ঠুকে দিয়ে গেছে। ভূপেন্দারও কথা বলেই দিল, ওরে ভজন, একদিক দিয়ে দেখতে গেলে তুই তো বেঁচেই গেলি বলতে পারিস। লখাই যেমন মারকুটে আর মাথা গরম লোক ছিল, কোনোদিন হয়তো দেখলি রেগে মেগে তোর মাথাতেই বসিয়ে দিল এক ঘা। তা বলি, এমন ডেঞ্জারাস এলিমেন্টের সঙ্গে ঘর করার থেকে বরঞ্চ একা থাকাই ভালো, বুঝলি কি না? এইসব কথা শুনিয়ে গেছে আমাকে। বটে, ভূপেনের মতো গোমুখুটার কথা শুনে বুঝি তুইও সেটাই সত্যি বলে মেনে নিলি? ওরে ছাগল, বলি, আমার লাশের পাশে বেজা বাবুর মতো অমন মস্ত মানুষের লাশ, সে দেখেও তোদের কিছু মনে হলো না? আরে মনে হয়েই বা আমার কি লাভটা কি? তখন কি আমার মাথা ঠিক আছে কাকা? একদিকে লোকে বলছে তোর খুড়ো খুব ভালো মানুষ ছিল না কি না, তাই কেউ ঠুসে দিয়ে গেছে। একদিকে পুলিশ বলছে ঝটপট লাশ জ্বালিয়ে দে ভজন, নইলে পরে হাঙ্গামা হবে। আর আমার হাতে তেমন পয়সাও নেই যে তোমার দাহ কার্য করতে পারবো। তখন ওই শেষমেশ বিষ্ণুচরণ নিজে না এগিয়ে এলে তোমার দাহ কার্য, শ্রাদ্ধ শান্তি এসব কিছুই হতো না। আর ব্রজবাবুর খুন নিয়ে হাঙ্গামা কেন হয়নি সে মিত্তির বাড়ি বলতে পারবে। না, যেমন ভোঁদায় ছিলিস তেমনই আছিস রে ভজন। সে অবশ্যই একদিক দিয়ে ভালোই, তবে সে যাই হোক, এবার কাজের কথাটা মন দিয়ে শোন। আজ বাড়ি ফিরে আমার ঘরে ঢুকবি, বুঝলি? তারপর ঠাকুরের সিংহাসনের কাছে দাঁড়াবি, তারপর সিংহাসন সরিয়ে দেখবি। ওইসব আমার অনেক আগেই দেখা হয়ে গেছে কাকা, সামনে এগো, কিছু নতুন বলো। হ্যাঁ, তার মানে তুই আমার ঘরে লুকিয়ে চুরিয়ে আগেই ঢুকেছিস? তোকে না পই পই করে আমার ঘরে ঢুকতে মানা করেছিলুম? তোর তো দেখছি সাহস কম নয় ভজু। তা তুমি ড্যাং ড্যাং করে ফৌতোয়ার আগে ভেবেছিলে আমার কি হবে? কোথায় কি টাকা পয়সা লুকিয়ে রেখেছো সেসব জানবো কি করে আমি? তা ওই জন্যই তো তোমার ঘরে ছানবিন করতে গিয়ে সিংহাসনের নিচে ওই গর্তটার খোঁজ পেলাম। ওরে শালা, তা সেই গর্তের মধ্যে তুই কি পেলি? দেখো কাকা, একদম গালমন্দ করবে না, সোজা কথা সোজাভাবে বলো। গর্তের মধ্যে প্লাস্টিকে মোড়া একটা ছোট বই মতো ছিল, সেটার কথাই বলছো তো? ওরে বাপ রে বাপ, আমি কোথায় যাব রে? এ তো একেবারে মানুষ হয়ে উঠেছে দেখছি। জয় গৌর নেতায়, জয় কালী করাল বদনী, জয় অঘরী শম্ভু। ওগো, তোমরা কে কোথায় আছো? দৌড়ে এসে দেখো, আমাদের ভজন যে একেবারে ডাকাবুকো মানুষ হয়ে পড়লো যে গা। দেখো কাকা, ফালতু নাটক করো না। ওটা যে এমনি এমনি লুকিয়ে রাখুনি সেটা আমি বেশ ভালোই বুঝেছি। এবার বলো ওটাকে নিয়ে কি করতে হবে। আর শোনো, আগেই বলে দিচ্ছি, ওসব ফালতু কথায় চিড়ে ভিজবে না, কিছু নগদ খসাতে হবে তোমাকে। আর কাজটা কি খোলসা করে বলো তো দেখি, আর জলদি কিছু টাকা পয়সা ছাড়ো তো। আহা, সোনা মানিক আমার, টাকার ব্যাপারে কি না করেছি রে ভজু। তবে কথা হচ্ছে কি না, ওই ডায়েরিটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে, বুঝলি? বিষ্ণুচরণ যেন কিছুতেই ওটার খোঁজ না পায়। কেন, তাতে কি এমন আছে? কারণ আছে রে ভজন, মস্ত কারণ আছে। ওটার জন্যেই তো এত ঝামেলা ঝঞ্ঝাট। তুই কি জানিস, বিষ্ণুচরণও ওটার লোভেই লোক লাগিয়ে আমাকে আর বেজা বাবুকে খুন করেছে। সেটা আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম কাকা। তার উপর অনেকেই ঠাড়ে ঠোড়ে সে কথা আমাকে বলেছে বটে, কিন্তু ভূপেন্দারোগা তো সেসব কিছু মানতে চায়নি। তার উপর আমাকে বলে কিনা এই নিয়ে বেশি হম্বিতম্বি করলে আমাকে নাকি সোজা ফাটকে পুড়ে দেবে। বলিস কি রে ভজন, ভূপেনের এত বড় সাহস হয়েছে? সাহস বলে সাহস, সে তো আমাকে এও বললো। লকাইয়ের সঙ্গে যা হয়েছে সেসব ভুলে যা ভজন, এসব নিয়ে আর ঘাটাঘাটি করিসনি। তোর ইয়াং ব্লাড, যাকে বলে একেবারে বয়লিং, এসব পিছনে ফেলে লাইফটা একেবারে নতুন করে শুরু কর, বুঝলি?
বুঝেছি, খুব নতুন ভাবেই বুঝেছি রে ভজন। ভূপেনের সঙ্গে একবার দেখা না করলেই নয়। কিন্তু তুমি একটা কথা বলো কাকা, এক্ষেত্রে ডায়েরিটা বিষ্ণুচরণের হাতে তুলে দেওয়াটাই আমার পক্ষে ভালো নয় কি? তাতে হয়তো সে খুশি হয়ে বাড়িটার ওপর তার দাবি ছেড়েই দিল। চাই কি তার উপর নগদও হয়তো কিছু হাতে ধরিয়ে দিতে পারে। আরে তাতে ক্ষতি কি গো কাকা? আমি বরং লাভের পাল্লাটাই ভারী দেখছি। তোর কি ধারণা বিষ্ণু ওই ডায়েরি পেলে তোকে কি আর বাঁচিয়ে রাখবে? সেগুড়ে বালি, বিষ্ণু এসবের সাক্ষী রাখবেই না। ডায়েরিটা পেয়েই তোকে গলা কেটে ডাইনি জলার জঙ্গলে পুঁতে রেখে আসবে, কিংবা হয়তো গ্যাঁড়া পোতার জঙ্গলে জ্বালিয়েই দিল। কে বলতে পারে? ভজন চুপ করে রইল। কথাটার মধ্যে যুক্তি আছে বটে। শোন বাপধন আমার, ওসব গক্ষরিতে যাসনি। তার চেয়ে বরং মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। ওই ডায়েরিতে অনেক টাকা পয়সার হদিশ আছে, বুঝলি? টাকার পরিমাণে তার ইয়ত্তা হয় না। সেসব হলো গে মিত্তির পরিবারের পূর্বপুরুষদের জমানো গুপ্ত ধন। আর আমাদের বিজা বাবু নাকি সেটারই খোঁজ পেয়েছিল। আরে বাস, আরে বলো কি গো কাকা, এসব কি সত্যি? ভূতেদের আজ অব্দি কখনো মিথ্যে বলতে শুনেছিস? কাকা, তোমার কি মনে হয় যে আমি দিনে মানে নিত্যই ভূতেদের সঙ্গে বিভিন্ন রসালাপ করে থাকি? আহা, আমি কি তাই বলছি রে পাগল। আমি তো বরং সদা সর্বদাই ভূতেদের সঙ্গে রসালাপ করাটাকে খুব সাংঘাতিক বলেই মেনে থাকি, বুঝলি কি না? আমি বেঁচে থাকলে তো তোকে ভূতেদের সঙ্গে আলাপ করতে বারণই করে দিত। এখন কাজের কথাটা বলো তো কাকা, সেই গুপ্তধনটা আছে কোথায়? বললাম তো, মিত্তির বাড়ির গুম ঘরে। সে গুমঘরের গল্প কথা তো অনেক শুনেছি কাকা, তার খোঁজ কেউ পেয়েছে বলে আমার জানা নেই। সেটাই তো তোকে জানতে হবে রে ভজন, সেটাই তো তোকে জানতে হবে। বেজা বাবুর ডায়েরিতে নাকি সেই গুম ঘরের খোঁজই রয়েছে, আর ডায়েরির সংকেত অনুযায়ী সেই গুপ্তধন তোকেই খুঁজে বার করতে হবে। ভজনের গাটা খানিক শিউরে উঠল। সে বুঝতে পারল যে তার ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে উঠেছে, কিন্তু লখাইয়ের কথা এখনো শেষ হয়নি। শোন, এ কিন্তু সোজা রাস্তা নয়, পদে পদে বিপদের আশঙ্কা আছে। তবে সেসব যদি বুদ্ধি খাটিয়ে কাটিয়ে দিতে পারিস তবে আর চিন্তা নেই। বিপদের কথা শুনে ভজনের গলাটা শুকিয়ে গেল। কিন্তু কাকা, বিপদ হলে কি করব? ছেলের কথা শোনো, মনে হয় এক্ষুনি ঘেঁটি ধরে গঙ্গায় চুবিয়ে আনি। বিপদ এলে বাঘের বাচ্চার মতো লড়বি, বুঝলি? খবরদার পালাবি না, তাহলে বুঝবো হ্যাঁ, সামন্ত পরিবারে একটা বাঘের বাচ্চা জন্মেছিল বটে। এই এক কথাতেই ভজনের ভীতু ভাবটা একেবারে কেটে গেল। বুক চিতিয়ে দাঁড়ালো সে। এই কি করতে হবে সেটা আবার খুলে বলো তো কাকা। সাবাস, এই তো চাই। শোন খোকা, আমি আর বেজা বাবু তোর পেছনেই আছি, তার নমুনা তো দেখেইছিস। বাকিগুলো ক্রমে ক্রমে হবে। যা হবে সেসব তোর ভালোর জন্যই হবে, তাতে কিন্তু ভয় পাস না। মনে রাখিস, ওই গুপ্তধন কিন্তু তোকেই উদ্ধার করতে হবে, বুঝলি? বুঝলাম। ভজনের মনে হলো একটা দমকা হাওয়া যেন একবার তাকে পাক মেরেই সাঁই করে উপরে উঠে গেল। সন্ধেবেলা ঘরে এসে তোলা উনুনে ভাত বসিয়েছিল ভজন। আয়োজন সামান্যই, সেদ্ধ ফেনা ভাত, আলু সিদ্ধ, হাঁসের ডিম সিদ্ধ, নুন আর কাঁচা লঙ্কা। ভাত হয়ে গেছে বুঝে হাঁড়িটা উনুন থেকে নামাতে নামাতেই ভজন বুঝল যে টাগরা থেকে জিভের ডগা অবধি একটা খাই খাই ভাব উঠে আসছে। ভাতের ফ্যান গালার জন্য উঠতেই যাবে ভজন, তখন সে খেয়াল করল যে ঘাড়ের কাজটা অজান্তেই বেশ তপতপ করছে তার। ভজন ভাবল হতেই পারে, দিনভর তো তার কম হুজ্জত যায়নি, ঘাড়ে মুখে একটু জল দিয়ে আসলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। কুয়ো থেকে জল তুলে ঘাড়ে মুখে ছিটিয়ে মুখ মুছে নিল ভজন। আশ্বিনের আকাশ, সবে মহালয়া গেছে। আকাশে শুক্লপক্ষের চতুর্থীর চাঁদ বেশ ঝকঝক করছে। সেই আলোয় চারিদিকে একবার তাকিয়ে নিল ভজন।
আর তখনই বেড়ার দিকে নজর গেল তার। পূব দিকের করবি গাছটা তার নিজের জায়গায় নেই, সেটা প্রায় 2 হাত মতো সরে গিয়েছে। তার গা ঘেঁষে এসেছে কাগজি লেবুর গাছটা। এককালে ভজনের আতা কেলানি বলে পাড়ায় নাম ছিল বটে, তবে সে ভজন আর এ ভজন নয়। সে বুঝে গেল এসব অশৈলী কাজ কারবারের পেছনের কারণটা। কাকাকে বলেছিল বটে টাকার কথাটা, তবে সেটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে। দুরু দুরু বুকে করবি গাছটার দিকে এগিয়ে গেল ভজন। ওদের বাড়িটা পাড়ার একদম শেষ দিকে। এদিক পানে হুট করে কেউ আসে টাসে না। তাও একবার চারিদিকে তাকিয়ে নিল ভজন। আর তারপর করবি গাছের কাছে এসে দাঁড়াতেই মাটিতে পড়ে থাকা মানিব্যাগটা হালকা চাঁদের আলোয় চোখে পড়ল তার। বাবার মানিব্যাগটা না। হাতে নিয়ে ভজন বুঝল যে তার অনুমানই ঠিক। বাবার সেই ফাটা ময়লা মানিব্যাগটাই বটে। তফাতের মধ্যে সেটার মধ্যে কয়েকটা জরুরি কাগজ ছাড়া কোনোদিনই বিশেষ কিছু থাকতো না। এখন সেটা বিস্তর পেট মোটা। ঘরে এসে কুপিটা একটু উস্কে দিল ভজন। তারপর মানিব্যাগটা খুলল। 2000 টাকার 25টা নোট, মানে 50,000 টাকা। হিসেব মতো এরপর ভজনের মূর্ছা যাওয়ার কথা, কিন্তু সে জানে এসব কেন হচ্ছে। তাই মাথা টাথা ঘুরলেও মোটামুটি সামলে নিল সে। মানিব্যাগটা একটা পুরনো কার্ডবোর্ডের বক্সের ভিতর রেখে চটপট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ভজন জানতেও পারল না যে তার বাড়ির উল্টো দিকের অশ্বত্থ গাছে চড়ে সর্বাঙ্গে কালো চাদরে মোড়া একটা লোক তার বাড়ির দিকে নজর রাখছিল। ভজন ঘুমিয়ে পড়তেই হাতের শক্তিশালী বাইনোকুলারটা গুটিয়ে ফেরার পথ ধরল সে। বিষ্ণুচরণ 10,000 টাকাটা বাক্সে ঢুকিয়ে মধুর হেসে বলল, আমি জানতাম যে ভজন একেবারে 1 নাম্বারের অনেস্ট ছেলে, টাকা মারার বান্দাই নয়। ওরে কে আছিস? কই ভজনের জন্য গুড কোয়ালিটি টি নিয়ে আয়। ভজন কি আমাদের পর রে? সেই চিলড্রেন্স ডে থেকে ওকে দেখে আসছি। ভজনের গায়ে সদ্য কেনা টি শার্ট আর টেরিলিনের প্যান্ট, পায়ে নতুন হাওয়াই চপ্পল। এই দুদিনে তার চেহারার চেকনাই একেবারে পাল্টে গেছে। ধোঁয়া ওঠা চায়ের কাপে একটা সুরুর শব্দ তুলে সে বলল, আগের দিনের কথাটাই আবার আপনাকে মনে করিয়ে দিই বিষ্ণুবাবু। সুবিধা অসুবিধা এসব তো মানুষের থাকেই, এই নিয়েই সংসার। তবে তাই বলে কারুর বাড়ি গিয়ে চড়াও হয়ে অপমান করাটা কিন্তু কোনো কাজের কথা নয় বিষ্ণুবাবু। কি যে বললাম যেন। আসলে আসলে জানিস, দিনকাল তো ভালো না, তাই একটু সফট ওয়েতে মনে করিয়ে দেওয়া আর কি। তোর তো মনে হচ্ছে মানে লাখ একেবারে ওপেন হয়ে গেছে রে ভজন। কি ব্যাপার, কোনো সিক্রেট ট্রেজার হাতে এলো না কি রে? ভজন চায়ের কাপটা মাটিতে নামিয়ে রাখতেই যাচ্ছিল, তার হাতটা সামান্য কেঁপে গেল। তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না না, গুপ্তধন টুপ্তধন কিছু নয়। সামতা বেরোতে আমার এক দুঃসম্পর্কের ওই খুড়োমশাই ছিলেন না, তো উনি তো মারা গেছেন কিনা, তাই উইলে নাকি আমার নামে কিছু টাকা পয়সা রাখা ছিল, এই সেইটাই হাতে এসেছে আর কি। বেশি এমন কিছু নয়, পেয়েছিলাম অল্পই, তার আবার সবটাই তো আপনাকেই দিয়ে গেলাম। সেসব নিউজ অলরেডি আমার মানে কানে চলে এসেছে রে ভজন। হ্যাঁ, সেই থেকে তো ভাবছি আমাদের কেন এমন আঙ্কেল হয় না বলতো দেখি। হ্যাঁ, আসলে খুড়োমশাইরাও আজকাল ভাইপো দেখে জন্মাচ্ছেন কি না, সেই জন্যই হয়তো ব্যাপারটা মিস হয়ে গেছে। সে তো লখাইকে দেখেই বুঝেছি। তা আজ কি পেয়ারা গাছের গোড়া থেকেই মোহরের থলেটা বেরোবে নাকি রে ভজন? নাকি কাগজি লেবু গাছটার উপরেই নোটিশ রাখতে হবে বলেছিস? কোনটা?
এমনিতেই লোকটার হাবভাব ভালো ঠেকছিল না ভজনের। শেষের কথাটা শোনা মাত্র তিরিং করে লাফিয়ে উঠল সে, হাত জোর করে বলল, তাহলে আজ উঠি বিষ্ণুবাবু, টাকা তো পেয়েই গেলেন। আশা করি এরপর আর ওদিক পানে যাওয়ার কোনো দরকার হবে না আপনার। ও আর হ্যাঁ, দরকারের সময় আপনি বড় সাহায্য করেছিলেন বিষ্ণুবাবু, এই উপকারটুকু আমি মনে রাখব। ভজন চলে যাবার পর করিম আর হরে কৃষ্ণকে কাছে ডাকল বিষ্ণুচরণ। তারপর গম্ভীর গলায় বলল, গনুচোর কি বলল? ভজন টাকা পাচ্ছে কোথায়? গনু তো বলল ও ভজনকে দেখেছে বাগিচামে কি একটা পেড়ের নিচে থেকে একটা টাকা কুড়িয়ে নিতে নাকি, কিন্তু টাকাটা কি করে ওখানে এলো সেটা ও ঠিক বলতে ইয়াদ করতে পারছে না। এ হতেই পারে তোর মতো অকাল কুষ্মাণ্ড যখন আমার এই কাছারি এনলাইটেন করে থাকতে পারে, তখন গাছেরই বা টাকা বিয়েতে দোষ কি, তাই না রে করিম? এই কথাটাও তো সাচি লাগছে হুজুর। বিষ্ণুচরণের হাতের কাছে একটা সুপারি কাটার জাঁতি ছিল, সেইটা টিপ করে করিমের রগের দিকে ছুঁড়ে চেঁচাতে লাগলো। পেল্লিক, বেয়াদব, স্কাউন্ডেল, ইডিয়েট, স্টুপিড, মাথা মোটা, স্কন্দ কাটা কটা। এখনই দূর হ আমার চোখের সামনে থেকে। ফের যদি তোকে আশেপাশে দেখেছি না, ঠ্যাংটা একেবারে খোঁড়া করে ছেড়ে দেবো। করিম এক লাফে বৈঠকখানার বাইরে গিয়ে পড়ল, তারপর চোঁচা দৌড়। সেদিকে তাকিয়ে হরে কৃষ্ণ ভারী দুঃখিত মুখে বলল, কথাটা কিন্তু ঠিক বলেন না কথা। লাল চোখ এদিকে ঘুরিয়ে বিষ্ণুচরণ বলল, কোন কথাটা? ওরেম যদি কন্দ কাটাই হবে তাহলে ওর মাথা মোটা হয়ে লাভ কি? মাথায় যখন আর থাকছে না, আর মাথা মোটাই যদি হবে তোর কন্দ কাটা হওয়ার মানে কি? বিষ্ণুচরণ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইল হরে কৃষ্ণর দিকে। তারপর খুব ঠান্ডা স্বরে বলল, জাতিটা একটু কুড়িয়ে এনে দিবি? আরে কেন কথা? আগের বার টার্গেট মিস করেছি না, এবারে আর করতে চাই না। হরে কৃষ্ণ আই বাপ করে লম্বা দিতেই যাচ্ছিল, তার আগেই বিষ্ণুচরণ বাঘের থাবায় তাকে পেরে ফেলে বললেন, মাঝে মাঝে ইচ্ছে হয় তোদের দুটোকে সুন্দরী চরে পুঁতে দিয়ে আসি, তাতে যদি আমার অ্যাঙ্গার কিছুটা মেটে। হরে কৃষ্ণ চিঁচি করছিল, তাকে ছেড়ে দিল বিষ্ণুচরণ। তারপর একটা বাঘাটে গলায় বললে, বাকি কাজ যা বলেছিলাম তা কি হলো? সব রেডি? দশাশই শরীরটা ল্যাঙট পড়ে ঘুঘুডাঙ্গা থানার বারান্দায় উপুড় হয়ে শুয়েছিল। একটা শিরিঙ্গে চেহারার লোক সেই পাহাড় প্রমাণ লাশ দলাইমালাই করতে করতে পা টিপতে টিপতে মৃদু সুরে বলল, কথা ঘুমলেন নাকি? ভূপেন দারোগা আরামের বেশে একটা ঘোঁত করে শব্দ করলেন। তারপর ঘড়ঘড়ে গলায় বললেন, তোর হাতখানা ভাবছি এবার সোনা দিয়ে বাঁধিয়ে দেবো রে গনু। তুই হলি একজন সত্যিকারের শিল্পী, বুঝলি? গনু একটু লজ্জা পেল প্রথমে, তারপর বলল, শিল্পীর ব্যাপারটা কিন্তু খুব একটা ভুল বলেনি কথা। এই তো সেদিন পোড়াপির তলায় জয়নাল চাচার বাড়িতে রাত্রিরে ঢুকেছি। খবর ছিল যে মেয়ের বিয়ের জন্য চাচা 1 লাখ টাকা এনে রান্নাঘরের বাতায় ঝুলিয়ে রেখেছে। আমি যেই না তালাটি খুলে রান্নাঘরে ঢুকেছি, দেখি চাচা মেঝেতে শটান হয়ে বসে জুলু জুলু করে আমার দিকেই চেয়ে। আমি তো পালিয়ে পাচ্ছি না। চাচাই আমাকে ডেকে আদর টাদর করে বললেন, এই 7 সকালে হতচ্ছাড়াটার নাম না নিলে কি তোর চলছিল না কোনো? জানিস, এককালে জয়নাল চোরের জন্য 3খানা থানার দারোগা একসঙ্গে বদলি হয়ে গেছিল। আমার আগে যে দারোগা বাবু এসেছিলেন, চিন্তায় চিন্তায় তার 20 কেজি ওজন কমে গেছিল। আর তারপর একদিন বড় কর্তার সামনে স্যালুট ঠুকতে গিয়ে কোমর থেকে প্যান্টও খুলে গিয়ে সে কিকেচ্ছা কেলেঙ্কারি। গনু দলাইমালাইয়ের স্পিডটা একটু বাড়িয়ে দিলে। ভূপেন দারোগা ফের আবেশে চোখ বুজে ফেললেন। কথা শুনছেন? গৌরচন্দ্রিকা বাদ দিয়ে বাকি যা বলার ঝট করে বলে ফেল গনু। ভূপেন দারোগা ঘুমলেও চোখ কান সব সজাগ থাকে।
বলছে আপনি আমাদের ভজন সামন্তকে চেনেন তো? ওই লকাইয়ের অপগণ্ড ভাইপোটা তো? খুব চিনি। অমন হদ্দ কুড়ের বাদশা কমই হয়। তার যে চালচলন পাল্টে গেছে সে খবরটা পেয়েছেন কি? কিরকম? ছোকরার নামে তো কোনোদিন বেচাল কিছু শুনিনি। আমাদের বিষ্ণুদার কাছ থেকে লখাই কয়েক হাজার টাকা ধার নিয়েছিল। সে টাকা সুদে আসলে দাঁড়িয়েছিল 10,000। তা লখাই ফৌত হওয়ার পর বিষ্ণুদা গিয়ে ভজরকে বলল, হয় টাকা দাও না হয় বাড়ি ছাড়ো। খাতকের ধার কি সে মারা গেলে তার ভাইপোর উপর অসায় রে কোনো? হ্যাঁ, আমি আবার আইনের ব্যাপারটা ঠিক ভালো জানি না। আপনি কিন্তু ভারী মজা কথা বলেন কর্তা। এই তো সেদিন মনসাপোতা নিতাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, চেনেন তো কর্তা? শিয়ালদা চন্নগর লাইনের ফেমাস গেঁড়াবাজ। লোকের পকেট থেকে মানি ব্যাগ গেঁড়াতে ওর জুড়ি নেই। নিতাই তো আপনার নাম শুনে হেসেই খুন, বলে তোদের দারোগা বাবু ভারী মজার মানুষ রে গনু। দেখলে মনটা খুশিতে ভরে ওঠে। বাজে বকার একটা সীমা থাকে গনু। নিতাইকে বলে দিস পরের বার যদি ওকে হাতের কাছে পাই তো পিটিয়ে সুন্দরীর চড়ে জ্যান্ত পুঁতে দিয়ে আসবো। আমারই পকেট মেরে সেই টাকায় পাঠার মাংস কিনে ফিস্টি দেয় হতো ছাড়া। এত বড় সাহস! নরম জায়গায় আঘাত দিয়ে ফেলাম নাকি কথা? বাদ দেন। আর আইনের কথা আবার কি? এই এলাকায় আপনার কথাই আইন, আপনার থানায় আদালত। এই তো সেদিন জয় হরি মুকুজ্জে বলেই ফেললেন। এসব ফালতু কথা ছেড়ে কাজের কথাটা বলবি। তা সে কথাই তো বলছিলুম। তা বিষ্ণুদা কিন্তু অন্যায্য কিছু বলেছেন কি কথা? তারও তো অনেক কষ্টের টাকা, রক্ত মুখে তুলে উপার্জন করা টাকা। সেসব দান ছাতর করে দিলে চলবে কি করে বলুন তো? তারপর ভজনটার আসপদা দেখুন। সে কিনা বিষ্ণুদা সেই টাকাটাই মুখের ওপর ছুঁড়ে দিয়ে গ্যাট ম্যাট করে বেরিয়ে এলো। মাথাটা এদিকে ঘুরিয়ে সামান্য উঠে বসলেন ভূপেন দারোগা। বলিস কি রে গনু? এক লপ্তে 10,000 টাকা ফিরিয়ে দিল ভজন। অত টাকা পেল কোথায় ছোড়া? সেটাই তো কথা কর্তা। ভজন চারদিকে বলে বেড়াচ্ছে তার নাকি কোন এক খুঁড়ো পটল তুলেছে, আর তাতে নাকি মেলা টাকা পয়সা পেয়েছে সে। তার তো চালচলনই পাল্টে গেছে কর্তা। পরনে নতুন জামা, নতুন জুতো, মশ মশ করে হাঁটে, মুখখানা গেরামবাড়ি করে এদিকে ওদিকে চায়। সেদিন আবার হারান নাপিতের কাছে খৌরি হয়ে 8 টাকার উপর 2 টাকা বকশিশ অবধি দিয়েছে। আধশোয়া অবস্থা থেকে উঠে বসলেন ভূপেন দারোগা। বলিস কি রে? ভজনের এত উন্নতি হচ্ছে? একবার দেখতে হচ্ছে তো ব্যাপারটা। তবে আর বলছি কি কর্তা, সাপের 5 পা দেখেছে বললেই হয়। সেদিনই তো রাখাল সাধুকার সঙ্গে দেখা। সে তো বলল বাজারে জোর গুজব ভজন নাকি কোন ডাকাত দলের সঙ্গে হাত মিলিয়েছে। কে নাকি ভজনকে দেখেছে অমাবস্যার রাতে একটা মস্ত খাঁড়া হাতে কুমোহাটির জঙ্গলে সেতুতে। ওটে সাধুকা অবশ্য তেমন সাধু পুরুষ কিছু নয়। আশায় আছি লোকটা একদিন মিথ্যে কথার কম্পিটিশনে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করবে। কিন্তু প্রশ্নটা যে থেকেই যাচ্ছে রে গনু, ফজ না এত টাকা পেল কোথায়? গনু কিছু বলার আগেই থানার হাবিলদার হুকুমচন্দ সিং দৌড়ে এসে খবর দিল। সাব সাব কলকাতা সে তো সব লোক আয়ে হ্যাঁ। অলস মন্থর ভঙ্গিতে উঠে পড়লেন ভূপেন দারোগা। ভেতরে নিয়ে বসা, আমি স্নানটা সেরেই আসছি। ভূপেন দারোগা স্নান করেন ঝাড়া আধ ঘন্টা ধরে। তাতে অসুবিধা নেই। অসুবিধে হচ্ছে সেই সঙ্গে তিনি তারস্বরে শ্যামা সঙ্গীত গাইতে থাকেন। ওই আধ ঘন্টা ঘুঘুডাঙ্গার লোকজন পারতপক্ষে থানার দিক মারায় না। থানার 2 হাবিলদার হুকুমচাঁদ এবং হরগোবিন্দ, সেকেন্ড অফিসার রতনলাল খাসনবিশ আর রান্নার লোক নুরু মিয়া কানে আঙুল দিয়ে ইষ্টনাম জপতে থাকেন। এমনকি লোকে নাকি সেই সময় ঘুঘুডাঙ্গা থানার রেসিডেন্ট বিড়াল দধিমুখী আর পোষা ধীরে ইঁদুর কালনেমিকে থানার দেওয়ালের উপর পাশাপাশি চুপটি করে বসে থাকতে অবধি দেখেছে। আজ ভূপেন দারোগা গাইছিলেন শ্যামা মা কি আমার কালো রে। চারিদিকের বাতাস সেই গানের গুঁতোয় আঁতকে আঁতকে উঠছিল। শুধু থানার পাশের বিধবা রঙ্কিনী দেবী কানে শোনেন না। তিনি রোজকার মতো ছাদ ঝাড় দিতে এসে
আপন মনে বিড়বিড় করতে লাগলেন। রোজই তো এই সময় দিব্যি কালো হাতি শুনতে পাই, তবুও যে অলম্বুসগুলো কেন বলে আমি কানে শুনতে পাই না, বুঝি না বাবু। স্নানান্তে ভূপেন দারোগা ধরা চুড়ো পরে নিজের আসনে অধিষ্ঠিত হলেন। সামনের চেয়ারে বসে দুটি ছেলে, দুজনেরই দোহারা চেহারা। বয়স খুব বেশি হলে 35-36, চোখ মুখ বেশ শার্প, পরনে সাফারি স্যুট, চোখে সানগ্লাস। ভূপেন দারোগা হাঁক দিয়ে বললেন, হুকুম সিং, 3 ছাই লেগে আও। দুজনের মধ্যে যার শরীর স্বাস্থ্য একটু ভালো, সে চোখ থেকে চশমা খুলে বলল, হুকুম সিং বাংলা বোঝে না। হুকুম সিংকে হিন্দিতে হুকুম না করলে একটু গড়িমসি করে কিনা, তাই হিন্দিতে বলা। তা আপনারা? আমার নাম প্রবল চ্যাটার্জি, আর ওর নাম দেবকান্ত মহান্তি। তা এখানে কি মনে করে? আমরা একটা তদন্তের ব্যাপারে আপনার কাছে এসেছি মিস্টার আচার্য। কিসের তদন্ত? ব্রজনারায়ণ মিত্র আর লখাই সামন্তের মার্ডারের ব্যাপারে। তো সে ব্যাপারে আপনাদের আমি বলতে যাবই বা কেন? প্রবল চ্যাটার্জি ধীরে সুস্থে পকেট থেকে একটা আই কার্ড বার করে ভূপেন দারোগার সামনে মেলে ধরলেন। ভূপেন দারোগা সেটা দেখি লাফিয়ে উঠে বললেন, স্যার আপনি আগে বলবেন তো। अरे हुकुम सिंह, अरे चाय रहने दो, पहले झटक से 2 डाब काट के ले आओ। और हरगोविंद, बाजार से एक 1.5 केजी पाका रुई, बड़ देख के खान 10 गलदा और एक कोची देखे पाठा ले आओ। देखी पाठाटा कालो होना चाहिए और मिष्टि करके ব্যয় ব্যয় करना चाहिए। और रतनलाल बाबू, আপনি ঝট করে থানার জিপটা নিয়ে বেরিয়ে পড়ুন। মোল্লার চকে লাল দই আনবেন কিলো 2, কামিনী ভোগ মিষ্টান্নালয়ের আবার খাবো আনবেন 1 বাক্স, আর ঘুঘুডাঙ্গার বাজারের হনুমান মিশির থেকে গরম বোঁদে আনুন দেখি হাফ কিলো। আরে ওই নুনু মিয়া, তুমি আলু আদা রসুন পেঁয়াজ নিয়ে লেগে পড়ো। সাহেব যেন আবার কলকাতায় ফিরে গিয়ে আমাদের রান্নার নিন্দে মন্দ না করেন। আরে করেন কি মশাই? আমরা কি বিয়ের নেমন্তন্ন খেতে এসেছি নাকি? এসেছি একটা তদন্তের কাজে। সাহেব শুভরা গরিবের ঘরে এসেছেন, এই না কত ভাগ্যি। তাতে 2টি কুটো না কেটে গেলে যে থানার অকল্যাণ হবে স্যার। প্রবল চ্যাটার্জি হতাশ হয়ে চেয়ারে গা এলিয়ে দিলেন। দেবকান্ত বললেন, খাওয়ার ব্যাপারটা না হয় পরে দেখা যাবে মিস্টার আচার্যি, আগে কয়েকটা পুছতাছ সেরে নি। ভূপেন দারোগা চেয়ারে টান টান হয়ে বসলেন। উর্দির 5 নাম্বার বোতামটা পটাং করে ছিঁড়ে গেল। সেদিকে দৃকপাত করলেন না ভূপেন দারোগা। গলাটা গম্ভীর করে বললেন, বলুন স্যার। ব্রজনারায়ণ মিত্র খুন হলেন কিভাবে? ও ওটা মোটেও খুন নয় স্যার। আপনি নিশ্চয়ই হোমওয়ার্ক করেই এসেছেন, তবুও অল্প করে বলি। ব্রজনারায়ণ মিত্তির হলেন এখানকার পুরনো জমিদার মিত্তির বংশের ছেলে। বছর 6 আগে বাড়ি থেকে উধাও হয়ে যান, 5 কয়েক আগে ফিরে আসেন। এসেই কয়েকজন বেশ মার্কা মারা ক্যারেক্টারের সঙ্গে ভাব জমান, যেমন এই লখাই সামন্ত, এই এলাকার প্রখ্যাত গুন্ডা। আমার মনে হয় এদের নিজেদের মধ্যে কিছু একটা বখেরা নিয়ে গন্ডগোল হয়ে থাকবে, সেই নিয়েই খুনোখুনি আর কি। আচ্ছা, এই নিয়ে এফআইআরটা কে লজ করেছিলেন? ব্রজনারায়ণের ব্যাপারে এফআইআর করেছিলেন তার বাবা যতীন্দ্র নারায়ণ মিত্র। আর ওই লখাইয়ের ব্যাপারে? দেখুন স্যার, লখাই সামন্ত ছিল যাকে বলে হিস্ট্রি শিটার, মানে দাগি লোক। তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল। লোকটা 2-1টা রাত এই থানার লকআপেও কাটিয়েছে বটে। এইসব লোক যে এইভাবেই মারা যায় সেটা তো জানা কথাই স্যার। আরও নিজের লোক বলতে তো কেউ নেই, একটা ওই ভাইপো ছাড়া। তা সে ছোঁড়া বোধহয় পুলিশি ঝামেলা বলে আর এফআইআর হুজ্জতে যেতে চায়নি। এই পুলিশের চাকরিতে আপনার কত বছর হলো ভূপেন বাবু? তা 1-25 ধরুন, প্রায় 25 বছর। তাই 25 বছরে কখনো শোনেননি যে এরকম কেসে পুলিশ নিজেই এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে? এই তো থানার অবস্থা স্যার। একটা সেকেন্ড অফিসার আর 2টো কনস্টেবল, তার মধ্যে হুকুম সিং আবার রাতের বেলায় চোখে দেখে না, আর হরগোবিন্দের গেটে বাত। কোন দিকে সামলাবো বলুন তো? তাই বলে দুখানা তদন্তে আপনি হাত গুটিয়ে বসে আছেন? কে বললো হাত গুটিয়ে বসে আছি? ডিএসপি সাহেবকে রীতিমতো রিপোর্ট পাঠিয়েছি তো। সে রিপোর্ট আমরা দেখে এসেছি মিস্টার আচার্য। আপনি রিপোর্ট দিয়েছেন 2 সমাজবিরোধী দলের মধ্যে গ্যাংওয়ার বলে। তা ব্রজনারায়ণ মিত্রকে ঠিক কী কারণে আপনার সমাজ বিরোধী বলে মনে হলো ভূপেন বাবু?
বললাম যে অনেক ফিকটিশাস ক্যারেক্টারের সঙ্গে মিলামেশা করতেন। তাতেই কি কেউ সমাজ বিরোধী হয়ে যায়? হতেও তো পারে তিনি তাদের সৎ পথে নিয়ে আসার চেষ্টা করছিলেন। কখনো না, ব্রজমিত্তির তেমন লোকই ছিল না। বিষ্ণুনারায়ণ তিওয়ারিকে চেনেন ভূপেনবাবু? চিনব না, বিলক্ষণ চিনি। অমন সরল, উদার, সাহসী, পরোপকারী, বন্ধুবৎসল, সচ্চরিত্র, দানবীর মহাপুরুষের সঙ্গে আলাপ হওয়াটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। খবর পেয়েছি বিষ্ণু তিওয়ারির সঙ্গে ব্রজমিত্তিরের বেশ ভালো দহরম মহরম ছিল। তা আপনি কি বিষ্ণু তিওয়ারিকেও সমাজ বিরোধী ঠাওরান নাকি ভূপেনবাবু? কি বলছেন স্যার? অমন সজ্জল, দয়ালু, নিরহংকার, শিক্ষিত মানুষকে সমাজ বিরোধী ঠেওড়াবো? আমার কি বিবেক বুদ্ধি নেই? আমি কি অমানুষ, পাষণ্ড? আমাদের কাছে যে অন্য খবর আছে ভূপেনবাবু, ইনি একটি বিশিষ্ট জালিয়াত এবং জোচ্চোর মানুষ। চড়া সুদে লোককে ধার দিয়ে থাকে এবং তারপরে দলিল জাল করে অন্যের জমি দখল করা এনার পেশা। তার ওপর চালে কাঁকড়, সর্ষের তেলে শিয়াল কাঁটার বীজ, ঘিতে ডালডা ইত্যাদি মিশিয়ে বেচতে এর প্রতিভা একেবারে গগনচুম্বী। আর গুন্ডা বদমাস পোষার ব্যাপারটা তো ছেড়েই দিলাম। ভূপেন দারোগার মুখ আরক্ত হয়ে উঠল। তিনি না করার ভঙ্গিতে দ্রুত বেগে হাত নাড়াতে নাড়াতে বললেন, ছি 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 ছি। এই বিষ্ণুবাবুর মতো একজন সদাসহায়, দূরদর্শী, সমদ্রষ্টা, অকুতভয়, নির্লোভ মানুষের ব্যাপারে এসব শোনাও পাপ। দেবকান্ত আর প্রবাল একে অন্যের দিকে তাকালেন এবার। তারপর দেবকান্ত গম্ভীর মুখে বললেন, আমাদের কাছে এ খবরও আছে যে বিষ্ণুবাবুর সঙ্গে আপনার মাখামাখিটা একটু বেশি দৃষ্টিকটু। শুনলাম সদ্য নাকি আপনার মেয়ে দার্জিলিংয়ে কনভেন্টে ভর্তি হয়েছে। আপনি আর আপনার গিন্নি নাকি ঘুঘুডাঙ্গা থেকে দার্জিলিং অবধি গেছিলেন তাকে ছেড়ে আসতে, তাও আপনার নতুন কেনা মস্ত মোটর কারে। তা এত টাকা কোথায় পাচ্ছেন ভূপেনবাবু? মানে মানে দিন যা করেছিলেন, কিন্তু এইবারে একটু বেশি ফেঁসে গেছেন ভূপেনবাবু। এবার কিন্তু আপনার ছাড়া পাওয়া একটু মুশকিল। ধরা ছাড়ার প্রশ্ন উঠছে কেন স্যার? লখনৌর এক প্রফেসর, নাম রামশরণ গুপ্তা, মাসখানেকের ওপর উধাও, বুঝলেন তো? কিন্তু তাতে আমি কি করব স্যার? মানে লখনৌ তো আমার এরিয়া নয়। প্রফেসর গুপ্তা যে সে লোক নন। গভর্নমেন্টের বেশ হোমড়া চোমড়াদের সঙ্গে তার ওঠা বসা আছে। বুঝতেই পারছেন, উত্তরপ্রদেশের পুলিশ একেবারে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে। সেই সূত্রেই কেসটা আমাদের হাতে এসেছে, বুঝলেন? কেন স্যার? ইউপির কেস বেঙ্গল পুলিশের হাতে কেন? কারণ ইউপির পুলিশের বয়ান অনুযায়ী উধাও হওয়ার দিন তাকে শেষ দেখা গিয়েছিল মুঘলসরাইতে, দিল্লি কলকাতা রাজধানী এক্সপ্রেসে উঠতে। তারপর তার মোবাইলের লোকেশন ট্রেস করে অনুমান করা হচ্ছে এই ঘুঘুডাঙ্গার আশেপাশেই কোথাও তিনি আছেন। কিন্তু তার সঙ্গে এই খুনের কেসের কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে আচার্য মশাই, সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। জানা গেছে আজ থেকে 1.5 বছর আগে ব্রজমিত্তির দেখা করেছিল রামশরণ গুপ্তর সঙ্গে। তাদের মধ্যে কি আলোচনা হয় জানা নেই, কিন্তু তারপর থেকেই প্রফেসর গুপ্তার মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়। এসব খবর ইউপির পুলিশই আমাকে দিয়েছে আর কি। শুধু তাই নয়, তারা খুঁজে পেতে এও বার করেছে যে ব্রজমিত্তির তার আগের 5 বছর কোথায় কোথায় চষে বেরিয়েছেন। সব মিলিয়ে পুরো ব্যাপারটা বেশ পেকে উঠেছে, বুঝলেন? তাতে আমি কি করব স্যার? আপনার উচিত ছিল ব্রজমিত্তিরের খুন নিয়ে একটু খুঁটিয়ে তদন্ত করা। তার বদলে আপনি গ্যাংওয়ার বলে কেসটা স্রেফ ধামাচাপা দিয়ে দিলেন। কার বা কিসের চাপ ছিল ভূপেনবাবু? বিষ্ণু তিওয়ারির, নাকি কেউটের ভয়ে কেঁচো খুঁড়তে চাননি? কোনটা ঠিক? ভূপেন আচার্যি হাত জোর করে কিছু একটা বলতেই যাচ্ছিলেন। প্রবাল চ্যাটার্জি তাকে থামিয়ে দিলেন। আপনাকে বোধহয় আর বাঁচানো গেল না ভূপেনবাবু। এরকম কেন 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 বলছেন স্যার? আপনার বিরুদ্ধে অনেকদিন ধরেই অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে ভূপেনবাবু। বিষ্ণুবাবুর সঙ্গে আপনার সখ্য এই এলাকার কারো অজানা নেই। লোকে আড়ালে আবডালে আপনাকে বিষ্ণুবাবুর টেনিয়া বলে ডাকে, জানেন তো? টেনিয়া মানে টেনিয়া মানে অমন উজ্জ্বল চরিত্র, বিগত স্পৃহ, দেবতুল্য। সাসপেনশনের চিঠিটা সঙ্গে করেই নিয়ে এসেছি মিস্টার আচার্যি।
সেটা কি এখনই দেবো নাকি লাঞ্চের পর? ডিসিশন আপনার। অমন নিষ্কলুষ কচি পাটা, সচ্চরিত্র পাকা রুই, উদার হৃদয় গলদা চিংড়ি, দূরদ্রষ্টা লাল দই, সমদর্শী বোঁদে। ডিসিশনটা জানাবেন প্লিজ। কলকাতার গোটা কতক সাংবাদিক আবার আমার বিশেষ বন্ধু, তারা কিন্তু একটা স্কুপ নিউজের জন্য আমাকে ভারী ব্যতিব্যস্ত করে রেখেছেন, বুঝলেন? এই খবরটা পেলে না তারা একেবারে লুফে নেবে। কি করতে হবে স্যার? ডাবল ক্রসিং শব্দটার মানে জানেন আশা করি। একদিন সরকারের খেয়ে বিষ্ণুবাবুর সেবা করেছেন, এবার বিষ্ণুবাবুর খেয়ে একটু সরকারের সেবা করতে হবে, এই যা। রাজি? পরের দিন সকালে দাঁত মুখ মেজে বাজারে যাচ্ছিল ভজন। বাড়ি থেকে বেরিয়েই গগন মল্লিক আর সতীশ ডাক্তারের মুখোমুখি পড়ে গেল। দুজনেই কোথায় যেন যাচ্ছিলেন। ভজনকে দেখে চোখ টিপলেন গগন মল্লিক। রে ভজন, বাজারে জোর খবর তুই নাকি কোন খুড়োর জমানো টাকা চুরি করে অগাধ ধন সম্পত্তির মালিক হয়েছিস। না না না, একদম না স্যার, আমি কিছু করিনি। মা কালী দিবি বলছি, আমি কিচ্ছু করিনি। তাহলে এখন এই দামি শার্ট প্যান্ট এলো কোত্থেকে শুনি? দুদিন আগে তো খেতে পাচ্ছিলিস না শুনেছিলাম। যখন খেতে পাচ্ছিলাম না তখন তো জিগোতে আসেননি স্যার যে কেন খেতে পাচ্ছি না। এখন প্যান্ট শার্ট দেখে টাকার কথাটা মাথায় এলো কেন স্যার? এর জবাব না হয় পরে দেবো একদিন। আপাতত যেখানে যাচ্ছি সেখানে চল। কোথায় যাব স্যার? গগন মল্লিক কুপিত হলেন, যা তিনি স্বভাবতই হয়ে থাকেন। তিনি খপ করে ভজনের ঘেঁটি ধরলেন। যেখানে নিয়ে যাব সেখানে যাবি। এনি কোয়েশ্চেন? ঘুঘুডাঙ্গায় গগন মাস্টারের প্রতিপত্তি এখনো বড়ই প্রবল। ভজন ক্যাবলার মতো ঘাড় নাড়ল। আচ্ছা, তাই যাব স্যার। তিনজনে যখন মিত্তির বাড়িতে পৌঁছলেন তখন হেমনলিনী দেবী খুব মন দিয়ে আমের আচার বানাচ্ছিলেন। গগন মল্লিককে দেখে একগাল হেসে বললেন, এসেছিস ভাই, আয় দাওয়ায় বস। দেখিলি সকালে নারকেল কুড়ো রেখেছি, ঘরে ডুমো ডুমো মুড়ি আছে, চিনি দিয়ে মেখে দি। ভজন ঘাড় নেড়ে হ্যাঁ বলতে যাচ্ছিল, তার আগেই পিসি ভজনের দিকে কুটিল চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ভজন, শুনলাম তুই নাকি মেলা লোক লস্কর নিয়ে তোর সমতাবেদের খুড়ো মশাইকে মেরে দু টুকরো করে গঙ্গার চারে পুঁতে দিয়ে এসেছিস। না গো দিদি, ওসব গল্প কথায় কান দিও না। ভজনের যদি অতই হিম্মত থাকতো তাহলে কি আর একদিন রিক্সা চালিয়ে খেতে হতো ওকে? ও সব বাদ দাও। দেখো, আজ ডাক্তারবাবুকে ধরে নিয়ে এলাম তোমাদের বাড়ি ঘর দেখাতে। নতুন লোক, বললেন আপনাদের মিত্তির বাড়ির অনেক সুনাম শুনেছি, তাই দেখতে এলুম। হেমনলিনী কিছুক্ষণ রোষ কষায়িত লোচনে সতীশ চাকলাদারের দিকে চেয়ে রইলেন। তারপর ফিক করে হেসে বললেন, এই দেখ ডাক্তার, সে দাঁত কুয়ো থেকে তুলে বের পড়েছি। কেমন ঝিলিক মারছে না? হ্যাঁ হ্যাঁ, খুব মারছে দিদি ভাই, একেবারে হ্যালোজেন ল্যাম্পের মতো ঝিলিক মারছে। ও বাবা, দেখে যাও, আমাদের ঘর বাড়ি দেখতে অতিথি এসেছে যে। ভেতর থেকে খালি গায়ে পাজামা পরা এক প্রৌঢ় বেরিয়ে এলেন। সতীশ ডাক্তার আন্দাজে বুঝলেন ইনি যতীন্দ্র নারায়ণ। মিত্তির বাড়ি ঘুরে ঘুরে দেখছিলেন সতীশ ডাক্তার। আগেকার দিনের জমিদার বাড়ি যেমন হয় তেমনই, উঁচু দেউড়ি পেরিয়ে মস্ত বড় উঠোন, উঠোন ঘিরে টানা দালান, দালানের তিন পাশে দোতলা কোঠা। অনেকটাই ভেঙে চুরে গিয়েছে, তবে এখনও ঠাহর করে দেখলে দেওয়ালে পঙ্খের সূক্ষ্ম কারুকাজ দেখা যায়। দেউড়ির ঠিক উল্টো দিকে নাট মন্দির। নাট মন্দিরের দুপাশে দুটো দুটো করে 4টে ঘর এখনো বাসযোগ্য। বর্তমান বাসিন্দারা সেখানেই থাকেন। পুরো বাড়িটা জুড়ে একটা ক্ষয়ে যাওয়ার সময় থমথম করছে যেন। যতীন কাকা, কতবার বলেছি এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে ওঠো। বলি তোমাদের তো আর পয়সার অভাব নেই বাপু, তাহলে আর এই খান্ডারে পড়ে থাকা কেন? কি জানো গগন, এই দালান কোঠা ছেড়ে যেতে মনে চায় না। চোখ বুঝলে এখনো দেখি ওইখানে বসে মাতালের বড়ি দিচ্ছেন, বাবাই যে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। এই দালানে
হেম আর ব্রজ চোর পুলিশ খেলছে। সেসব টান চুকিয়ে কি চলে যাওয়া যায় হে? বলো, যায়? নাট মন্দিরটা খুব খুঁটিয়ে দেখলেন সতীশ ডাক্তার। শূন্য নাট দালানে এখন কয়েকটা পায়রা গলা ফুলিয়ে বকবকম করছে। ভাবতে অবাক লাগে, এককালে এই মন্দিরই দুর্গাপুজোয় সেজে উঠত ঝলমল করে। সারা গ্রামের লোক ভেঙে পড়ত মিত্তির বাড়ির পুজো দেখতে। আজ সেখানে থমথমে শূন্যতা ছাড়া আর কিছু নেই। নাট মন্দিরের দুপাশ থেকে দুটো ঘোরানো সিঁড়ি উঠে গিয়েছে উপরে। সিঁড়ির দুপাশে দুটো দুটো করে 4টে থাকার ঘর। ডান দিকের দুটো ঘরের প্রথমটা হেমনলিনীর, পরেরটা ব্রজনারায়ণের। বাঁদিকের একটা ঘর যতীন্দ্রনারায়ণের, তার পাশেরটা ফাঁকা। ব্রজনারায়ণের ঘরে ঢুকলেন 4 জন। ঢুকেই চমক, বেশ বড় ঘর। সারা দেওয়ালে বাহারি ডিজাইনের ওয়ালপেপার। দক্ষিণমুখী জানালার সামনে জমিদার বাড়ির সঙ্গে মানানসই এক পেল্লাই সাইজের ছত্রিওয়ালা খাট। তার পাশে একটা রাইটিং ডেস্ক, মেঝেতে দামি কার্পেটের বাহার। ঘরের কোণে আধুনিক ডিজাইনের একটা ওয়ার্ড্রোব। জানালার ঠিক ওপরে একটা 1.5 টনের এসি। বিছানার চাদর দেখলেই তার দাম আন্দাজ করা অসুবিধের নয়। ব্রজ ফিরে আসার পর ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল। এসি, কার্পেট, ওয়ার্ড্রোব এসব তো দেখতেই পাচ্ছেন। বাথরুমটা আপনাকে আর দেখাচ্ছি না। এরকম দামি টাইলস, কমোড আর শাওয়ারও আমরাই প্রথমবার দেখছি এ জীবনে। গ্রামের বাকিদের জন্য তো কথাই নেই। জীর্ণ ভগ্ন ছাদ, জায়গায় জায়গায় রেলিং ভেঙে পড়েছে। বোঝা যায় যে এককালে রেলিং পাথরের ছিল, এখন মাঝে মাঝেই সিমেন্টের তালিতাপ্পা। ছাদ থেকে বাড়ির পিছন দিকে তাকালেই একটা বিস্তীর্ণ এলাকা চোখে পড়ে। মনে হয় আগে বাগান ছিল, এখন অনাদরে অযত্নে সেখানে ঝোপঝাড় আর বুনো গাছ ছাড়া আর বিশেষ কিছু নেই। বাগানের শেষ প্রান্তে একটা মন্দির। মন্দিরের পাশে একটা খুব পুরনো বটগাছ। ঝুড়ি নামিয়ে যেন ঘিরে রেখেছে মন্দিরটাকে। কিসের মন্দির ওটা? শিব মন্দির। আমরা বলি বুড়ো শিবের মন্দির। বুড়ো শিব আমাদের কুল দেবতা। এখন অবশ্য ওখানে আর পুজো আর্চা হয় না। বাড়িতে প্রতিষ্ঠিত বানলিঙ্গ আছে, তাতেই পুজো আর্চা সারা হয়। আরে ডাক্তারবাবুকে ওই গল্পটা বলো না দাদু। কি গল্প? বলার মতো তেমন কিছু নয়। বাংলার প্রায় প্রতিটি জমিদার পরিবারের উৎপত্তির পেছনে যে কোনো না কোনো আশ্চর্য গল্প আছে জানেন নিশ্চয়ই। সেসব গল্পের সবই যে খুব গৌরবের তা নয়। আমাদেরও সেই রকম একটা ইতিহাস আছে আর কি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। গল্পটা শোনা যাবে? হ্যাঁ, তা যাবে না কেন? আপনি হাওড়ার ভুরসুট রাজবংশের ইতিহাস জানেন তো? রাজা রুদ্রনারায়ণ আর রানী ভবশঙ্করী। তাঁতির ডাক্তার যে ইতিহাসের এত খোঁজ রাখেন সে তো জানতাম না। সে যাই হোক, রানী ভবানী শঙ্করীর চতুর্ভুজ নামের একজন বিশ্বাসঘাতক সেনাপতি ছিলেন, সেটা জানেন তো? কথিত আছে যে আমাদের জমিদারির পত্তন যিনি করেন সেই রমেন্দ্র নারায়ণ মিত্তির ছিলেন এই চক্রবর্তী মশাইয়ের ডান হাত। রানী ভবানী শঙ্করী সামনাসামনি যুদ্ধে পাঠানদের কচু কাটা করার পর প্রাণের ভয়ে রমেন্দ্র নারায়ণ পালিয়ে চলে আসেন এই দিকে। সঙ্গে টাকা পয়সা তো ছিলই, আর মানুষটাও ছিলেন বেশ মারকুটে লোক। ফলে আসর জমাতে বিশেষ দেরি হয়নি। এখানে আসার পর রমেন্দ্র নারায়ণের এক সাগরের জোটে, নাম রঘুপতি সামন্ত, পাঠান সৈন্য দলের এক নাম কাটা সেপাই। লোকটির পেশা ছিল চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি। তাই এই এলাকার রাস্তাঘাট, হাল হকিকত সব ছিল তার নখদর্পণে। তার সাহায্যেই
খানিকটা গায়ের চড়ে আর খানিকটা পয়সা ছড়িয়ে রমেন্দ্র নারায়ণ এই জমিদারির পত্তন করেন। এই জমিদার বাড়িও তাঁর তৈরি, আর ওই মন্দিরও। খুব ইন্টারেস্টিং তো। সে আর বলতে, আরো শুনুন। ওই যে ওই বুড়ো শিবের মন্দিরে আলাদা করে কোনো ব্রাহ্মণ পুরোহিত ছিলেন না। রমেন্দ্র নারায়ণ নিজেই পূজা আর্চা করতেন, আর সেই পুজোয় সাহায্য করতেন তাঁর সেই সাগরেদ রঘুপতি সামন্ত। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের এই ভজন হচ্ছে গিয়ে সেই রঘুপতি সামন্তর বংশধর। বাগানের একদম শেষে একটা ইঁদারা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ঠিকই দেখেছেন, তবে ওতে জল বেশি নেই। এককালে বাগানের ওপাশ দিয়েই ছিল গঙ্গার খাত। ইঁদারার সঙ্গে নাকি তার যোগাযোগ ছিল। এখন অবশ্য গঙ্গা সরে গেছে অনেকটা। ইঁদারাও কবেই মরে হেজে গেছে। এককালে ওই ইঁদারার জলেই ঠাকুর পুজো হতো। এখন আর পুজো হয় না? সে তো মন্দিরের হাল দেখেই বুঝছেন আশা করি। তবে তার পেছনেও একটা ইতিহাস আছে। কিরকম? যে শিবলিঙ্গটিতে পুজো করা হতো তার আকৃতি ছিল বিশাল, প্রায় 8 ফুট লম্বা, 4 ফুট ব্যাস। দূর দূর থেকে লোকে ঘুঘুডাঙ্গার বুড়ো শিব দেখতে আসত। কিন্তু আজ থেকে প্রায় 130 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা বলতে? এবার বিজয়া দশমীর দিন বুড়ো শিবের মন্দিরে চোর ঢোকে। এই এলাকার চোর নয়, বাইরের লোক। শিবলিঙ্গের মাথার দিকে 3টে ত্রিপুণ্ডক লাগানো থাকত, প্রায় 1 ফুট চওড়া, 6 ইঞ্চি লম্বা। রমেন্দ্র নারায়ণই লাগিয়েছিলেন। চোর সেই 3টে সোনার ত্রিপুণ্ডক খুলে নিয়ে ভ্যানিশ হয়ে যায়। তা চোর ধরা পড়েনি? না, আমাদের পূর্বপুরুষেরা অনেক খোঁজাখুঁজি করেছিলেন। লোক লাগিয়ে ঢেরা পিটিয়ে ইনাম ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো পাত্তা পাওয়া যায়নি। শুধু বছর 2 পর চন্দননগর থেকে, তখন অবশ্যই নাম ছিল ফরাসডাঙ্গা, খবর এলো যে সেখানকার হিরু শেখরা নাকি কার কাছে দেখেছে অমন 3টে সোনার পাত। শুনে আমার পূর্বপুরুষেরা সেখানে দৌড়লেন, কিন্তু তার আর খোঁজ পাওয়া যায়নি। অজাত কুজাতের চোরের ছোঁয়ায় অপবিত্র হয়েছে, এই অজুহাতে আমাদের পূর্বপুরুষেরা মন্দিরটি পরিত্যক্ত ঘোষণা করলেন। বাহ, খুব ইন্টারেস্টিং তো। সে তো বটেই। শুধু সোনার ওজন বা দামের জন্য নয়, ওই সোনার ত্রিপুণ্ডকের আরও একটা গুরুত্ব ছিল। আমাদের পারিবারিক ইতিহাস অনুযায়ী রমেন্দ্র নারায়ণ নাকি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ঘোষণা করেন, যতদিন এই সোনার ত্রিপুণ্ডক বুড়ো শিবের কপালে শোভা পাবে ততদিন মৃত্যুর বংশের গৌরব অটুট থাকবে। বুঝতেই পারছেন, আমাদের পূর্বপুরুষেরা ওটাকে আলাদা চোখে দেখতেন। মন্দির বন্ধ করে দেওয়ার সেটাও একটা কারণ ছিল। আর ওই কুমঘরের গল্পটা বলো দাদু। আরে ধুর ধুর ধুর, ওসব গল্প কথা। গুমঘর? এটা আবার কি জিনিস? আর তেমন কিছু নয়। লোকজন বলে আমাদের এই জমিদার বাড়ির কোথাও নাকি মাটির নিচে একটা কুমঘর আছে। রমেন্দ্র নারায়ণ তাঁর অবাধ্য প্রজাদের সেই ঘরে গুম করতেন। ঘরটার আরও বিশেষত্ব হচ্ছে, সেটা নাকি এমনি সাধারণ তালা চাবি দিয়ে খোলা যায় না। সেতুকে বানানো কম্বিনেশন লক দিয়ে ঘরটা বন্ধ করে। বলেন কি? হ্যাঁ, রমেন্দ্র নারায়ণের যে সাগরেদের কথা বললাম, সেই রঘুপতি সামন্ত ছিলেন এইসব কারিগরিতে একজন ধুরন্ধর মানুষ। তবে সবই শোনা কথা, সত্যি মিথ্যে জানা যায় না। আমাদের পূর্বপুরুষেরা অনেকেই চেষ্টা করেছেন সেই গুমঘর খোঁজার, কিন্তু কেউই খুঁজে পাননি।
তিনজনে নিচে নেমে এলেন। সতীশ ডাক্তার বললেন, নাট মন্দিরটা একবার দেখা যায়? দেখা যাবে না কেন? আসুন 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 না, আসুন। শূন্য মন্দির, দেওয়াল ঘেঁষে সিমেন্টের বাঁধানো বেদি, তার সামনে মেঝেতে সুন্দর ডিজাইন করা নকশা। বোঝা যায় যে ওখানে ঘট রাখা হতো। পিছনের দিকে দেওয়ালে দুটো বড় বড় জানালা, সেখান থেকে আলো এসে মেঝের উপর পড়ছিল। সেদিকে তাকিয়ে সতীশ ডাক্তার বললেন, এখন আর এখানে পুজো হয় না? না, কে করবে? তা বাবা মারা গেছেন 20 বছর হলো, তারপর মা চলে গেলেন। ব্রজ তো সেই ছোট থেকেই বাউন্ডুলে ঘর ছাড়া। আমার এই বয়সে আর এত ধকল নিতে পারি না ডাক্তারবাবু, নইলে আমারই কি ইচ্ছে ছিল পুজো বন্ধ করার। যতীন্দ্রনারায়ণ বকবক করে যাচ্ছিলেন, সেদিকে কান দিচ্ছিলেন না সতীশ। তাঁর নজরে পড়েছে যে বেদির ঠিক বাঁ পাশে একটা রংচটা কাঠের দরজা, তার মাথায় শিকল লাগানো। শিকল থেকে একটা মোর্চে পড়া মোটকা তালা ঝুলছে। ওই ওই যে ঘরটা, ওই ঘরে কি আছে যতীনবাবু? ওই ঘরটায়? ওই ঘরে তো এমন কিছুই না, আমাদেরই কিছু পুরনো জিনিসপত্র, ফ্যামিলি এয়ারলুম বলতে পারে, তবে তেমন দামি কিছু নয়। দেখবেন তো, চলুন। আপনার তো আবার হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে বলে মনে হচ্ছে, আপনার ভালো লাগবে আশা করি। দরজা খুলে আলো জ্বালালেন যতীন্দ্র, তারপর উল্টো দিকের দেওয়ালে গিয়ে জানালাটা খুলে দিলেন। অমনি ঝকঝকে আলো ঝাঁপিয়ে পড়ল ঘরটার মধ্যে। চারিদিকে তাকালেন গগন মল্লিক আর সতীশ ডাক্তার। সারা ঘর জুড়ে বিচিত্র সব জিনিসপত্র সাজানো। দেওয়াল জুড়ে বড় বড় র্যাক, তার মধ্যে পোর্সিলিনের পুতুল, রূপোর বাসন, পেতলের বড় পিলসুজ, ধাতুর তৈরি বিভিন্ন মূর্তি, এসব তো আছেই। তার সঙ্গে আছে বিভিন্ন পানপাত্র, হাতের দাঁতের ছোটখাটো কারুকার্য করা ছোরা আর তলোয়ার, ছোট ছোট টেবিল ঘড়ি। দেওয়ালে ঝুলছে কিছু অ্যান্টিক ওয়াল ক্লক, 3-4টে ছবি, কিছু টিবেটান থাঙ্কা, এইসব। চারিদিকে তাকিয়ে সতীশ ডাক্তার বিস্মিত হয়ে গেলেন। করেছেন কি মশাই? এ তো পুরো ইতিহাসের খাজনা দেখছি। এই জিনিস নিলামে ওঠালে তো লালে লাল হয়ে যাবেন আপনারা। না, ডাক্তারবাবুর দেখছি এই লাইনে ভালোই ইন্টারেস্ট আছে। আমি অবশ্য এসব তেমন বুঝি না, তবে এটুকু জানি আপনি যা বললেন তা বর্ণে বর্ণে সত্যি। এই ঘরে যা আছে সেসবের অ্যান্টিক ভ্যালু খারাপ নয়, অকশানে ওঠালে ভালো দামও পাবো, তবে তার দরকারও নেই। বলতে নেই এখনো অবধি মিত্র বংশে খাওয়া পড়ার অভাব নেই কোনো। লাস্ট কবে খোলা হয়েছে এই তালা? বোধহয় ব্রজ আসার পর পর। আমি আর হেম তো ওকে দেখে কেঁদেই ভাসালাম অনেকক্ষণ। তারপর 2 ভাই বোনের তো গল্প শেষই হয় না। দিল্লি আর লখনৌ থেকে আমাদের জন্য অনেক কিছু এনেছিল ব্রজ। হেমের জন্যে বিলিতি সাজগোজের জিনিস, আমার জন্যে কোট প্যান্ট, একটা দামি মোবাইল। আমি তো ভাবলাম শেষ বয়সে বোধহয় ভগবান মুখ তুলে চাইলেন। এই ব্রজ আর কয়েক দিনের মধ্যেই। গলাটা ধরে এলো যতীন্দ্রনারায়ণের। গগন মল্লিক এগিয়ে এসে যতীন্দ্রনারায়ণের কাঁধে হাত রাখলেন। পুলিশ কি বলল কাকা? বলল তদন্ত চলছে। এদিকে আমি বুড়ো মানুষ, আর হেমকে তো জানোই, কতকাল আর এই নিয়ে লেগে থাকবো বলো দেখি। চারজনের নাটমন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখলেন সিঁড়ির নিচে হিমনলিনী গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি কাল পরশুর মধ্যে একবার কি ব্রজর ঘরে ঢুকেছিলে নাকি? ওই না তো, তাছাড়া ওই ঘরের চাবি তো তোর কাছে থাকে। কে জানি বাপু, দিন 2 আগে মনের ভুলা চিরুনিটা ফেলে এসেছিল ঘরে। স্পষ্ট মনে আছে যে খাটের ওপরই ছিল। এখন গিয়ে দেখি তা নেই। যতীন্দ্র কি বললেন শোনার আগেই সতীশ ডাক্তার আর গগন মল্লিক ভজনকে নিয়ে জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলেন।
সামনে একটা সদ্য কেনা মোটর গাড়ি ধুলো উড়িয়ে যাচ্ছিল। ওদের দেখেই থেমে গেল। ড্রাইভারের সিটে বিশু গুছাইত, তার পাশে নরহরি চক্রবর্তী। বিশু, নতুন গাড়ি দেখছি, কিনলে নাকি? হ্যাঁ, আপনাদের আশীর্বাদ দাদা। এই মাত্র ডেলিভারি নিয়ে এলাম। ভাবলাম গোসাইপুরে জগদানন্দ স্বামীজির কাছ থেকে একটা আশীর্বাদ নিয়ে আসি। তা আপনারাও যাবেন নাকি? আর বলতে হলো না, তিনজনে ঝটপট উঠে পড়লেন গাড়িতে। এটা বোধহয় মাস দুয়েকের আগের বন্যার বাজেট থেকে, তাই না বিশু? আশা করছি সামনে সাইক্লোনে একটা আস্ত প্লেনই কিনতে পারবে, কি বলো হে? গগন মল্লিক আর বাকিরা যখন গোসাইপুরে পৌঁছলেন তখন বেশ বেলা হয়েছে। আশ্রমের সামনে মেলা লোক, ইতিউতি কয়েকটা দামি গাড়ি দাঁড়িয়ে। আশ্রমের পিছন দিকে শামিয়ানা টাঙানো, সেখানে বোধহয় খিচুড়ি রান্না হচ্ছে। অপূর্ব সুবাসে চারিদিকের বাতাস আমোদিত। চৌহদ্দির একাধারে একটা খুঁটিতে দুটো ছাগল বেঁধে রাখা, তারা করুণ স্বরে ব্যা ব্যা করে ডাকছে। চারিদিকে বেশ একটা পবিত্র ভক্তিভাব ছড়ানো। দরজা দিয়ে ধুতি আর ফতুয়া পরা এক ভদ্রলোক বেরিয়ে আসছিলেন, চোখে মুখে একটা ভাববিহ্বল ব্যাপার। তাকে দেখেই সোৎসাহে এগিয়ে গেলেন নরহরি। কি পরে আজ একেবারে নামদিভাসী কাণ্ড দেখছি। বলছি, আজ কি স্বামীজির কোনো বিশেষ লীলে টিলে আছে নাকি? প্রভুজির লীলা নিত্যই চলে হে নরহরিদা। তার প্রতিক্ষণ মহেন্দ্রক্ষণ, প্রতি তিথি পুণ্যতিথি, তার প্রতি লীলায় আশ্চর্য লীলা। জয় মহাকালী, জয় ভবানী, জয় বাবা জগদানন্দ স্বামী, জয়। তুমি না এককালে জয়চণ্ডীতলা যুক্তিবাদী সমিতির একজন হর্তাকর্তা ছিলে পরেশ? তোমার এই কি অধঃপতন? পরেশ সাঁতরা প্রথমে গগন মল্লিককে দেখতেই পাননি, এবার লক্ষ্য করে ত্রিভঙ্গ মুরারি থেকে সামান্য সোজা হলেন। গ্যালগ্যালে ভাব উধাও হলো। সুমিষ্ট স্বরে বললেন, আরে গগনদা যে, অনেক দিন পর দেখা। ভালো আছেন তো দাদা? আমার ভালো থাকা না থাকার কথা হচ্ছে না পরেশ, কথা হচ্ছে তোমার মতিভ্রম হওয়া নিয়ে। ও নাক্কেলে তুমি এই ফেরেববাজ বাবাজির পাল্লায় পড়লে। বিশু গুছাইত শিহরিত হলো, ভজন স্তম্ভিত। নরহরি আঁতকে উঠে গগন মল্লিকের মুখটা চেপে ধরলেন। এসব কি এখানে না বললেই নয় গগন? বলি, সুস্থ দেহে বাড়ি ফেরবার ইচ্ছে নেই বুঝি? না জেনে শুনে কাউকে ফেরেববাজ বা ঠক বলে দেখে দেওয়াটা মোটেই কাজের কথা নয় গগনদা। ওটা এক ধরনের মূর্খামি। তিনি কোথাও কাউকে ঠকিয়েছেন বলে কোনো খবর পেয়েছেন? তা নয়, তবে এসব সন্ন্যাসী টন্যাসী গুরু গোসাই গোত্রের লোকজন প্রায়ই এসব করে বেড়ায় কিনা। মানেটা কি? দুই একজন চুরি করে বলে সবাই চোর? বাহ বাবা বাহ, এই আপনার যুক্তিবাদের শিক্ষা নাকি গগনদা? গগন মল্লিক একেবারে গুটিয়ে গেলেন। এই সুযোগে পরেশ সাঁতরা বেশ ওজস্বী ভাষায় হাত পা নেড়ে বলতে লাগলেন, শুনুন গগনদা, প্রভুজি আমার চোখ খুলে দিয়েছেন, আমাকে জ্ঞান যোগে দীক্ষা দিয়েছেন। ভুয়ো যুক্তিবাদের অন্ধগোড়ামি ছেড়ে আজ আমি সত্যিই একজন মুক্ত পুরুষ। আজ আমার হৃদয় প্রভুজির ভক্তি স্পর্শে কানায় কানায় ভরে উঠেছে। তার ধৈর্য বিপুল, জ্ঞান অসীম, করুণা অপার। বুঝেছি, মাধ্যমিকে বাংলায় ভালো মার্কস পেয়ে পাশ করেছিলে তো, এখনো রচনা লেখার অভ্যেসটা যায়নি। সতীশ ডাক্তার এগিয়ে এলেন। নমস্কার পরেশবাবু, আমি সতীশ চাকলাদার, দাঁতের ডাক্তার। জয়চণ্ডীতলায় রিসেন্টলি এসেছি। বলছি, এই জগদানন্দ প্রভুর সঙ্গে একবার দেখা করা যায় না? তা যাবে না কেন? প্রভু তো আর এক চোখা রিটায়ার্ড মাস্টার নন। অকারণে কারো নিন্দামন্দও করেন না। তার কাছে সবার অবারিত দ্বার। এই তো সোজা একটু এগিয়ে যান, সামনে হলঘরেই কীর্তন হচ্ছে। বলেই হন হন করে বেরিয়ে গেলেন পরেশ সাঁতরা। আশ্রমের ভেতরে ঢুকেই একটা বড় হলঘর, দরজার বাইরে চটি জুতোর স্তূপ। চারজনে অতি সন্তর্পণে সেই স্তূপের একাধারে নিজেদের চটি খুলে ভিতরে ঢুকলেন। দরজার ঠিক উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটা বেদি মতন করা হয়েছে, তার উপর দামি তাজিম পাতা। বেদির উপর জগদানন্দ স্বামী বসে আছেন। অঘরী সন্ন্যাসী বলতে যেরকম হয়
সেরকম মোটেই দেখতে নয়। পাতলা ছিপছিপে চেহারা, মাথায় জটা জুটো আর কাঁচা পাকা দাড়ি গোঁফের জঙ্গল পেরিয়ে বয়স আন্দাজ করা বেশ মুশকিল। পরনে রক্তাম্বর, একটা লাল উত্তরীয়কে চাদরের মতো করে গায়ে জড়িয়ে রেখেছেন তিনি। দুহাতে 10টা আংটি, বেদির নিচে দুদিকে জনা দুয়েক গেরুয়া পরিহিত চেলা। তাদের দাড়ি গোঁফের ঘন ঘটা বেশ নজরে পড়ার মতোই। তাদের দৃষ্টি ঘুরছে সবার ওপর, বোধহয় প্রণামীর আশায়। স্বামীজির সামনে কম করে জনা 30 পুরুষ বসে, 10-12 জন মহিলাও আছেন। তাঁরা এক ধার ঘেঁষে বসেছেন। তবে একদম সামনে বসেছিলেন মোটকা মতন এক ভদ্রলোক, অসম্ভব ফর্সা, মাথায় খোঁচা খোঁচা চুল, ঘাড়ে গর্দানে চেহারা। হঠাৎ করে দেখলে মনে হয় সিল্কের পাঞ্জাবি পরে একটা সাদা রঙের মোষ বুঝি বসে আছে। গগন মল্লিক বিশু গুছাইতের কান এড়িয়ে সতীশ ডাক্তারকে বললেন, বিষ্ণুচরণ তিওয়ারি, যার কথা কালকে বলছিলাম তোমাকে, এই এলাকার প্রখ্যাত ব্যবসায়ী ও গুন্ডা। বিশু পার্টির থেকে নেক্সট ইলেকশনের টিকিট পাওয়ার চেষ্টায় আছে। কথাটা কিন্তু বিশুর কানে গেল। চাপা স্বরে সে বলল, আপনাদের পার্টিতে ঢালা ও চাঁদা দেওয়ার সময় তো বিষ্ণুদাকে দলের সম্পদ বলতেন, এখন আমাদের পার্টির টিকিট চাইছে বলে গুন্ডা হয়ে গেল। গগন মল্লিক বিশুর দিকে একটা ভস্য করে দেওয়ার দৃষ্টি দিলেন। সতীশ ডাক্তার ফিক করে হেসে ফেললেন। জগদানন্দ স্বামী বলছিলেন, জগন্মাতার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল অচলা শুদ্ধা ভক্তি, তার পাদপদ্মে অটল আস্থা। দেহ মন আত্মা সব শুদ্ধ তাকে সমর্পণ না করলে মা ভক্তিকে মুক্তির পথে টেনে দেন না। আপনি তো জানেন বাবাজি, কাজ কাজ করে আমার লাইফটা একেবারে হেল হয়ে আছে। পাবলিককে সার্ভ করতেই তো চাই, কিন্তু বেউসানি এত বিজি থাকি যে পাবলিককে সার্ভ করার তেমন ইয়েটাই পাই না, টাইমটাই পাই না। বলছে কি আমাদের মতো লোকেদের জন্য জন্য পাবলিক সার্ভেন্টদের জন্য কোনো ইজি ওয়ে আউট নেই। বাংলার উঠতি জনসেবক কথায় কথায় এত ইংরেজি জানেন কেন? ইনি এককালে সাধারণ বাংলাই বলতেন, তবে ওই যবে থেকে নেতা হওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন, তবে থেকে ইংরেজি বলার প্রকোপটা একটু বেড়ে গেছে দেখছি। অশিক্ষিত পার্টির নেতা হলে যা হয়। ইনি কিন্তু এককালে আপনার পার্টির লোকাল শিক্ষা সেলের কেষ্টবিষ্টু ছিলেন গগনদা, তাও আবার মোটা চাঁদা দিয়ে। ভুলে যাবেন না মাইরি। দুটোরই দেওয়ালে মাথা ঠুকে দিতে হয়। এসেছে একটা শুভ কাজে, এখানে শম্ভুর লড়াই চলছে। বিশু আর গগন মানে চেপে গেলেন। ততক্ষণে বাঁচখাই গলায় বলতে শুরু করেছেন জগদানন্দ স্বামী, অন্য পথ আছে বিষ্ণু, সে পথ কর্মের পথ। সে পথেই তোমার জয়, তোমার মুক্তি। যোগমার্গ, জ্ঞানমার্গ, ভক্তিমার্গ ছাড়াও পথ আছে, তার নাম কর্মমার্গ। তুমি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাও, বিজয় তোমার হবে। লজ্জা হয় কি বলি যে স্যার, বাবাজি বিজয় তো আমার হয়েই আছে, কালকেই ডিল ফাইনাল হয়ে গেছে। বিজয় মাহাতো আপনাদের কালচারাল সেলের প্রেসিডেন্ট, সে কাল আমাদের পার্টি জয়েন করছে। খবরটা জানেন তো গগনদা? খরচা কত পড়লো বিশু? সে তেমন কিছু নয়, এবছরের নিখিল ঘুঘুডাঙ্গা সাহিত্য সম্মানটা গচ্ছা গেল, এই আর কি। আর খরচা টরচার কথা বলছেন, টাকার হিসেবে সে সামান্যই। এমনিতেও স্টেজ পেজ হল ভাড়ার খরচা পার্টিই দেয়, তার সঙ্গে একটা উত্তরীয়, একটা মালা আর 100-1.5 মধ্যে একটা মেমেন্টো আর একটা মিষ্টির প্যাকেট। 100-5 মধ্যে আপনাদের কালচারাল সেল আমাদের পকেটে। গগন মল্লিক আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই মধুর হেসে জগদানন্দ বললেন, হবে বিষ্ণুবাবু, হবে। একেই তোমার রাহু প্রবল, তার উপর তিনি আগামী 1.5 বছর মঙ্গলের গোচরে থাকবেন। আগামী লোকসভা ইলেকশনে তোমার টিকিট একেবারে পাক্কা।
কাল রাত্রে স্বয়ং জগন্মাতা আমার স্বপ্নে সেই কথা বলে গেছেন। শুধু তাই নয়, তোমার উপর মহামায়ার কৃপা আছে। কি বলা যায়, হয়তো রাজ্যে একটা মন্ত্রী টন্ত্রী হয়ে গেলে। বাবা, মানে বাবা বাবা এখানে আপনার ওই টেম্পেল গড়িয়ে দেবো গুরুদেব, আপনার সঙ্গে মানে সঙ্গে আপনার ওই সোনার আইডল। হ্যাঁ, জাস্ট ভোটটা দেখে নেবেন মারি, মানে মানে ভোটটা। সতীশ ডাক্তার কিন্তু সেদিকে মন দিলেন না। তিনি তীক্ষ্ণ চোখে স্বামীজির দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর দুপুরের খাবার সময় হয়ে এলো। বিষ্ণুচরণ অ্যান্ড কোং বিদায় নিতে যাবেন, এমন সময় সতীশ ডাক্তার হঠাৎ উঠে এসে গোসাইজির পা জড়িয়ে পড়ে গেলেন। প্রভু, প্রভু, আমার কি উদ্ধার হবে না? স্বামীজিকে এতক্ষণ বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, কিন্তু এই অকস্মাৎ আক্রমণে যেন কিঞ্চিত ভেবলে গেলেন তিনি। আপনার কি সমস্যা? জীবনের মানে খুঁজে বেড়াচ্ছি প্রভু। মালটা আশেপাশেই আছে, কিন্তু ক্যাপচার করতে পারছি না। তার খোঁজ কি পাবো না গুরুদেব? স্বামীজি এতক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছেন। তিনি ঝট করে আপনি থেকে তুইতে নেমে এলেন। সতীশ ডাক্তারের মাথায় হাত বুলিয়ে বললেন, ভাবি রে পাগলা, ভাবি ভাবি, মায়ের স্মরণ নে, তাহলেই হবে। তিনি দুর্গা, দুর্গতি নাশিনী। তার স্মরণ নিলে ত্রিতাপ নাশ হয়। তিনি আমাদের যাবতীয় রোগ শোক ক্লেশ হরণ করে থাকেন। তার পায়ের কাছে বডি ফেলে দেখ পাগলা, তোর তোর মুক্তি আটকাবে কে? সতীশ ডাক্তার প্রণাম করে পিছু হটে এলেন। সভা ভেঙে গেল। ভক্তরা নিজেদের জুতো খুঁজে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিল সেই দিকে রওনা হলো। নরহরি চক্রবর্তী গাড়িতে উঠেই গগন মল্লিককে চেপে ধরলেন। কি হে মল্লিক মশাই, ঈশ্বরে বিশ্বাস কিছু এলো? বিশ্বাস আসার মতো কিছু হয়েছে কি? সত্যি কথাটা স্বীকার করুন না গগনদা, বাবাজির কাজ কারবার দেখে আপনার চিত্তি চড়ক গাছ হয়ে গেছে। তোমার মতো বেয়াক্কেলে লোকেদের চিত্তি শুধু চড়ক গাছ কেন, অনেক জায়গাতেই চড়ে বিশু। কিন্তু তাতে যে আমার চিত্ত বিন্দুমাত্র বিক্ষিপ্ত হয় না সে তোমরা ভালোভাবেই জানো। বিশু গুছাই তখনই কিছু বলল না। ভজন সতীশ ডাক্তার আর গগন মল্লিককে সতীশের ডাক্তারখানার সামনে নামিয়ে দিয়ে যাওয়ার আগে মধুর স্বরে বলে গেল, সামনেই তো ইলেকশন, বিষ্ণুদা এবার আমাদের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন, তাই ইলেকশনের ডিউটিতে থাকছেন তো গগনদা? আমি অনৈতিক কাজ কারবারিদের প্রশ্রয় দিই না বিশু, চোখের সামনে ভোট লুট হতে দেখতে পারবো না। বিশু গুছাইত খ্যাক খ্যাক করে হেসে গাড়ি হাঁকিয়ে চলে গেল। তোমার কি মনে হলো ডাক্তার? ভাবা ভাবির কিছু নেই গগনদা। বাবাজি জাল। মানে জাল বাবাজি? কি করে বুঝলে? একটু ভাবলে আর সামান্য পর্যবেক্ষণ ক্ষমতা থাকলে আপনিও বুঝতেন দাদা। বাবাজির আবির্ভাবের গল্পটা একবার মনে করে দেখুন। হরেন মুখুজ্জে যখন বাবাজির খোঁজ পান তখন তিনি নাকি একা সাধনা করছেন। তাহলে তিনি চেলা জোটালেন কোথা থেকে? বাবাজি আর তার চেলারা নতুন পাট ভাঙা গেরুয়া কাপড়ই বা পেলেন কোথা থেকে? সাধুদের পরনের কাপড় তো সচরাচর এত নতুন হয় না। সে তো কোনো না কোনো ভক্ত এদের নতুন কাপড় দিতেই পারে, তাই না? তা পারে বই কি, তবে কিনা বাবাজির চেলাদের দাড়ি গোপ থেকে রীতিমতো স্পিরিট গামের গন্ধ বেরোচ্ছিল। কাছে গিয়েই সেটা টের পেয়েছি। কয়েকদিন আগেই দুটো খুন হয়ে গেল গ্রামে, আজ আবার জাল বাবাজি এসে উপস্থিত। ঘুডাঙ্গায় এসব কি হচ্ছে ডাক্তার? এখনো কিছু হয়নি মল্লিকদা। আমার ধারণা ঘুঘুডাঙ্গায় শিগগিরই কিছু হতে চলেছে, সাংঘাতিক একটা কিছু। গগন স্যার, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা ভজন? একটা বিষয়ে আপনার পরামর্শ চাই স্যার। ওই যে বিষয়টা পরামর্শ চাই তার সঙ্গে বোধহয় কাকা আর ব্রজ কাকার খুন হওয়ার কোনো সম্পর্ক আছে। সতীশ ডাক্তার আর গগন মল্লিক দুজনেই চমকে তাকালেন ভজনের দিকে। ভজন শার্টটা একটু উপরে তুলে
তার পেটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা ছোট প্যাকেট বার করল। তারপর প্যাকেট থেকে বেরোলো একটা ছোট লাল রঙের ডায়েরি। সেটা গগন মল্লিকের হাতে তুলে দিয়ে ভজন বলল, সবকিছু শুরু এখান থেকেই। শুনছিলেন অভিক সরকার রচিত মিত্তির বাড়ির গুপ্তধন দ্বিতীয় পর্ব। গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সকলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।